আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি মা, আমি এই বিয়ে করব না। তোমরা কেন আমার উপরে জোর করছো? নিজের ক্যারিয়ার মাত্র গোছাতে শুরু করেছি, এখন বিয়ে করে আমি ঘরের কোণে বসে থাকতে পারবো না। তুই মুখটা বন্ধ করবি আদিবা? বয়স তো কম হলো না, তোর বয়সী মেয়েদের কোল জুড়ে বাচ্চা খেলে, আর তুই এখনো কেরিয়ারের দোহাই দিয়ে আমাদের মুখের উপর কথা বলছিস। সমাজে আমাদের একটা মুখ আছে তো নাকি? সমাজের মুখে ছাই দাও মা, লোকের কথায় আমি নিজের জীবনটা এইভাবে এক নিমেষে ধ্বংস করে দিতে পারি না। আমি এখনো মানসিকভাবে কোনো বিয়ের জন্য প্রস্তুত নই, ব্যাস। আদিবা, তোমার মায়ের কথার অবাধ্য হইও না মা। ছেলে খুব ভালো, উচ্চ শিক্ষিত এবং সপরিবারে শহরে থাকে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এমন সম্বন্ধ ভাগ্যের ব্যাপার। বাবা, তুমিও মায়ের মতো কথা বলছো? তোমরা কি ভেবেছো বিয়ে করলেই একটা মেয়ে সুখী হয়ে যায়? আমি তো ভালো আছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছি, আমার নিজের একটা পরিচয় তৈরি হচ্ছে। এর মধ্যে এই বিয়ের পিঁড়িতে বসার কোনো মানেই হয় না। হ্যাঁ, এখন তো আমাদের কথা তোর কাছে মানেহীন হল মনে হবেই। আমরা তো তোর শত্রু, দিন রাত খেটে তোকে মানুষ করলাম। এই বুড়ো বয়সে এসে একটু শান্তি পাবো, মেয়ে জামাইয়ের মুখ দেখবো, তা না। মেয়ের আমার দিমাগ উতলে পড়ছে। তুই যদি এই বিয়েতে রাজি না হোস আদিবা, তবে আজ থেকে তুই তোর এই মায়ের মরা মুখ দেখবি। ও গড মা, প্লিজ। শুরু হয়ে গেল তোমার চিরচেনা ইমোশনাল ব্ল্যাকমেল। কথায় কথায় মরা মুখ দেখার ভয় দেখানোটা কি তোমার স্বভাব হয়ে গেছে? আহ আদিবা, তোর মাকে এভাবে বলিস না। আর দেখ, আমার প্রেশারটাও কেমন যেন বেড়ে যাচ্ছে, বুকটা কেমন যেন ভারী লাগছে রে মা। ডাক্তার তো বলেছিলেন বেশি উত্তেজনা আমার হার্টের জন্য ভালো না। তুই যদি আমাদের এভাবে কষ্ট দিস, তবে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। বাবা, বাবা কি করছো তুমি? শান্ত হও প্লিজ, এই নাটক বন্ধ করো। তোমরা দুজনে মিলে আমাকে এইভাবে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিতে পারো না। আদিবা তার বাবা মায়ের এই যৌথ ব্ল্যাকমেইলের সামনে পুরোপুরি অসহায় বোধ করতে লাগলো। সে খুব ভালো করেই জানে এরা কেউই তার কথা শুনবে না, কিন্তু আদিবার মনের ভিতর যে ঝড় বইছে তা সে কাউকে মুখ ফুটে বলতেও পারছে না। সে কি করে সবাইকে বোঝাবে যে তার মনের মাঝে এখনো একজন মানুষেরই বসবাস? 3 বছর, দীর্ঘ 3টা বছর কেটে গেছে, কিন্তু আদিবার মনের ক্ষতটা এখনো একটুও শুকোয়নি। মনের গভীরে এখনো সযত্নে লুকিয়ে রাখা আছে সেই নাম, জীবন। জীবন ছিল আদিবার ইউনিভার্সিটির সিনিয়র। দুজনের মাঝে ছিল এক নিবিড় প্রেমের সম্পর্ক, কিন্তু 3 বছর আগে হুট করেই জীবন পিএইচডি করার জন্য স্কলারশিপ পেয়ে বিদেশে চলে যায়। যাওয়ার আগের রাতে আদিবাকে ডেকে খুব ঠান্ডা মাথায় বলেছিল, লং ডিস্টেন্স রিলেশনশিপ আমার দ্বারা সম্ভব না আদিবা। তাছাড়া ক্যারিয়ারের এই পর্যায়ে আমি কোনো পিছুটান চাই না। সো ইটস ওভার। কোনো লজিক, কোনো কান্নাকাটি জীবনকে থামাতে পারেনি। সেই যে সে গেল, আর কোনোদিন আদিবার খোঁজ নেয়নি। আদিবা আজও সেই কষ্টের নীল সমুদ্রের সাঁতরে বেড়াচ্ছে। জীবন, তুমি তো আমাকে ছেড়ে কত সহজে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিলে, অথচ তোমার দেওয়া সেই ব্রেকআপের ট্রমা আমি আজও কাটিয়ে উঠতে পারলাম না। আজ অন্য কারো ঘরণী হতে ভাবলেও আমার গা শিউরে ওঠে। আমি কিভাবে অন্য কাউকে নিজের স্বামী বলে মেনে নেব? কিরে, চুপ করে কি ভাবছিস? তোর বাবার অবস্থা দেখেছিস তো? নিজের জেদ বড় নাকি বাবার জীবন বড়? পাত্রপক্ষ কালকেই তোকে দেখতে আসবে। আমরা কিন্তু হ্যাঁ বলে দিয়েছি। এখন তুই যদি কাল কোনো অশান্তি করিস, তবে আমার মরা মুখ দেখবি, আর তোর বাবার কিছু হলে তুই দায়ী থাকবি। ঠিক আছে, তোমরা যখন পাত্রপক্ষকে কথা দিয়েই দিয়েছো আর আমাকে ব্ল্যাকমেল করে মেরেই ফেলতে চাইছো, তবে তাই হোক, আমি বিয়ে করব। তোমাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করব, কিন্তু মনে রেখো মা, এই বিয়েতে আমার শরীরটা থাকবে, মনটা নয়। তোমরা আমার সুখ কেড়ে নিয়ে যদি সুখী হতে পারো তবে হও। রাগ করিস না মা, একদিন তুই বুঝবি আমরা তোর মঙ্গলের জন্যই এটা করেছি। আদিবা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের রুমের ভিতর ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। সে বিছানায় উপর হয়ে কান্নায় ভেঙে পড়ল। সে জানতো না তার নিয়তি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আগামীকাল যে পাত্রপক্ষ তাকে দেখতে আসছে, সেই পাত্রের আসল পরিচয় কি তা আদিবার কল্পনারও বাইরে ছিল। সকাল থেকেই আদিবাদের বাড়িতে একটা তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেছে। আদিবার মা রান্নাঘরে অনবরত তদারকি করছেন। কি কম পড়লো আর কি বাকি রইলো। আদিবার বাবা ড্রয়িং রুমের সোফাগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছেন। পুরো বাড়ি জুড়ে একটা উৎসবের আমেজ থাকলেও আদিবার নিজের ঘরের ভেতর যেন এক নিঝুম অন্ধকার নেমে এসেছে। আদিবা বিছানায় স্তব্ধ হয়ে বসে আছে।
তার পরনে একটা লাল টুকটুকে জামদানির শাড়ি, যা তার মা জোর করে তাকে পরিয়ে দিয়েছে। চোখে সামান্য কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক থাকলেও তার চেহারায় কোনো আনন্দের লেশ মাত্র নেই। সে শুধু ভাবছে কিভাবে তার বাবা মা তাকে এভাবে একটা অচেনা গর্তের দিকে ঠেলে দিতে পারলো। আদিবা, কতক্ষণ ধরে তোকে ডাকছি। পাত্রপক্ষ এসে ড্রয়িং রুমে বসে আছে কতক্ষণ হলো। তুই এখন এইভাবে ঘরের ভিতর জড়সড়ো হয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি নিচে চল। আমি যাব না মা, তোমরা তো তোমাদের কথা রেখেছো, আমাকে জোর করে সাজিয়েছো, আমি সেজেছি, কিন্তু আমি নিচে গিয়ে সবার সামনে ওভাবে পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না। একদম আর একটাও বাজে কথা বলবি না আদিবা। তোর বাবা নিচে ওদের সাথে কথা বলছেন। তুই যদি এখন নিচে না যাস তবে তোর বাবার হার্টের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। চল আমার সাথে। আদিবার মা আর কোনো কথা শুনলেন না। তিনি আদিবার হাতটা শক্ত করে চেপে ধরে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে এলেন। আদিবা আর কোনো বাধা দেওয়ার শক্তি পেল না। সে নিজেকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে মাথা নিচু করে মায়ের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। তার মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন তাকে তার জীবনের সব থেকে বড় পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে পৌঁছানোর পর আদিবা লজ্জায় এবং অপমানে নিজের চোখ দুটো মাটির দিকে নামিয়ে রাখলো। সে সোফার দিকে সোজা হয়ে তাকাতেও পারছিল না, কিন্তু নিচু চোখে যতটুকু দেখা যায় সে দেখল সোফায় বেশ কয়েকজন মানুষ বসে আছেন। ভালো করে খেয়াল করতেই সে চমকে উঠল। সামনে বসা মানুষটিকে তার খুব চেনা মনে হলো। সে একটু চোখ তুলে তাকাতেই দেখল সোফায় বসে আছেন তার বাবার সব থেকে পুরনো এবং ঘনিষ্ঠ বন্ধু আশরাফ সাহেব, যিনি সম্পর্কে নীলের বাবা। নীলের বাবার ঠিক পাশেই একজন অত্যন্ত সুন্দরী এবং ভদ্রমহিলা বসে আছেন, যিনি নীলের মা। ওনার পরনের শাড়ি এবং কথাবার্তায় এক অদ্ভুত মার্জিত রূপ প্রকাশ পাচ্ছে। ওনারা দুজনেই খুব বিনয়ের সাথে আদিবার বাবা মায়ের সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলছেন। ঘরের পরিবেশটা বেশ প্রাণবন্ত। সোফায় এক পাশ থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এদিক ওদিক অনবরত ছোটাছুটি করছে আর খিলখিল করে হাসছে। ড্রয়িং রুমের অন্য একটা একক সোফায় একটা ছেলে বসে আছে। ছেলেটা খুব চুপচাপ আদিবার দিকে পিঠ করে তার অপোজিট পাশে মুখ করে বসে আছে। ছেলেটার পরনে একটা নীল রঙের শার্ট। সে একদৃষ্টে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে, যার কারণে আদিবা কোনোভাবেই ছেলেটার মুখটা দেখতে পাচ্ছে না। ছেলেটার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছে সেও এই বিয়েতে খুব একটা খুশি নয়, যেন তাকেও জোর করে ধরে আনা হয়েছে। এই যে আশরাফ ভাই, আপা, আমার মেয়ে আদিবাকে নিয়ে এসেছি। আদিবা, সালাম দাও ওনাদের। আসসালামু আলাইকুম। আদিবা খুব নিচু স্বরে সালাম দিল। আদিবার গলার আওয়াজ শুনতেই সোফায় বসা সেই সুন্দরী ভদ্রমহিলা অর্থাৎ নীলের মা ঝটপট নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি অত্যন্ত স্নেহ ভরে আদিবার দিকে এগিয়ে এলেন। আদিবা কিছু বুঝে ওঠার আগেই তিনি দুই হাতে আদিবার চিবুক ছুঁয়ে মুখটা আলতো করে উঁচুর দিকে তুললেন। আদিবার মুখের দিকে তাকিয়ে ওনার চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। তিনি পরম মমতায় আদিবার গালে হাত দিয়ে মুখটা স্পর্শ করলেন। তারপর আদিবার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে একটা চুমু খেলেন। মাশাল্লাহ মাশাল্লাহ, বৌমা আমাদের একদম মনের মতো হয়েছে। নিমাজ ভাই, ভাবি, আমি তো ঠিক এরকমই একটা শান্ত আর লক্ষ্মী মেয়েকে নিজের ছেলের জন্য খুঁজছিলাম। আমার তো এক দেখাতেই মেয়েকে পছন্দ হয়ে গেছে। আপনার পছন্দ হয়েছে শুনে খুব ভালো লাগলো আপা। মেয়ে তো আসলে আপনাদেরই। এসো মা, আমার পাশে এসে বসো। নীলের মা আদিবার হাত ধরে টেনে নিয়ে সোফায় নিজের ঠিক পাশে বসালেন। তিনি আদিবার হাতটা কোনোভাবেই ছাড়ছিলেন না। অনবরত আদিবার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন। দুই পরিবারের বড়রা তখন বিয়ের নানাবিধ আলাপ আলোচনা করতে লাগলেন। কথাবার্তা বলতে বলতেই নীলের মা হুট করে নিজের ডান হাতের কবজি থেকে একটা চকচকে সোনার বালা খুলে ফেললেন। আদিবা কিছু বুঝে ওঠার আগেই তিনি আদিবার হাতটা টেনে নিয়ে সেই বালাটা পরিয়ে দিলেন। নীলের মার মুখে আকদের কথা শুনে এবং অন্য একটা নাম শুনে ড্রয়িং রুমে বসা সেই চুপচাপ ছেলেটা হুট করে যেন বিদ্যুতের শক খেলো। সে এতক্ষণ একদম শান্ত ছিল, কিন্তু আকদের কথা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সোফায় এক ঝটকায় সোজা হয়ে বসে চরম বিস্ময় আর আতঙ্ক নিয়ে তার মায়ের দিকে তাকালো। আম্মু, তুমি এসব কি বলছো? হঠাৎ করে আকত মানে কি? আমাদের কি একটু আলাদা করে কথা বলার দরকার ছিল না? এভাবে হুট করে না জানিয়ে তোমরা কিভাবে এত বড় সিদ্ধান্ত নিতে পারো? নীলের গলার আওয়াজ ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হতেই আদিবার পুরো শরীর শক্ত হয়ে গেল। এই গলার আওয়াজটা আদিবার ভীষণ পরিচিত। প্রতিদিন সে এই আওয়াজ শুনে অভ্যস্ত। আদিবা চরম বিস্ময় নিয়ে ঝট করে নিজের মাথা উঁচু করলো। সে সোজা সামনে তাকিয়ে ছেলেটার মুখের দিকে তাকালো। নীলও ঠিক একই সময়ে আদিবার দিকে মুখ ঘুরিয়ে তাকালো।
দুজনে চোকাচোকি হতেই যেন ঘরের মাঝে একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল। আদিবা দেখলো সামনে বসা এই ছেলেটা আর কেউ নয়, তারই কলেজের স্টুডেন্ট, যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এবং যার নাম নীল। নীল ক্লাসে প্রচন্ড দুষ্টুমি করে আর আদিবা প্রায় দিনই তাকে পড়া না পারার জন্য চরম বকাঝকা করে। নীল যখন আদিবাকে দেখলো তখন সেও ভিতর থেকে মারাত্মকভাবে আঁতকে উঠল। তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল, মুখটা হা হয়ে খুলে গেল। কারণ আদিবা তো তার কলেজের সব থেকে কড়া এবং রাগী টিচার। নীল জীবনেও কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি যে তার বাবা মা তারই কলেজের সেই রাগী টিচারের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। তুমি আপনি আপনি ম্যাডাম এখানে এই বাড়িতে আপনি কি করছেন? আমি এখানে মানে কি? এটা আমার নিজের বাড়ি। আমার বাড়িতে আমি ছাড়া আর কে থাকবে? কিন্তু তুমি তুমি এখানে কি করছো নীল? দুজনের এই চিৎকার আর অদ্ভুত কথাবার্তা শুনে ড্রয়িং রুমে উপস্থিত নীলের বাবা মা এবং আদিবার বাবা মা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। সবার চোখে মুখে চরম বিস্ময়। পুরো ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কি ব্যাপার আদিবা, তোরা একে অপরকে চিনিস নাকি? তোরা এভাবে চিৎকার করছিস কেন? হ্যাঁ নীল, তুই ম্যাডাম বলছিস কেন ওনাকে? তোদের পরিচয় হলো কিভাবে? মা, তুমি এই ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছ? তুমি জানো ও কে? ও আমার কলেজের স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েও। নিজের স্টুডেন্টকে আমি কিভাবে বিয়ে করব মা? হ্যাঁ আম্মু, উনি আমাদের কলেজের সব থেকে রাগী ম্যাডাম। প্রতিদিন ওনার কড়া শাসনের ভয়ে আমরা ক্লাসে ব্যস্ত থাকি। তোমরা শেষমেশ ওনার সাথে আমার বিয়ে ঠিক করলে। আদিবার কথা শুনে ড্রয়িং রুমে সবাই বড় বড় চোখ করে নীল আর আদিবার দিকে তাকাতে লাগলো। পুরো পরিবার যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পাত্র যে পাত্রের স্টুডেন্ট হবে এটা কারোরই ভাবনার মধ্যে ছিল না। আদিবার মা কপালে হাত দিয়ে বসে পড়লেন আর নীলের বাবা নীলের দিকে তাকিয়ে একটু আমতা আমতা করতে লাগলেন। কিন্তু এত বড় সত্য সামনে আসার পরেও আশ্চর্যের বিষয় হলো বিয়ের পিঁড়ি পেছালো না। বড়রা কেউই এই বিয়ে ভাঙার পক্ষে মত দিলেন না। আসলে এই বিয়ের পেছনে একটা গভীর ইতিহাস লুকিয়ে আছে। আদিবার বাবা নিজাম সাহেব এবং নীলের বাবা আশরাফ সাহেব ছোটবেলা থেকে একে অপরের হরিহর আত্মা। তারা দুজন যখন একসঙ্গে বড় হচ্ছিলেন তখনই মনে মনে কথা দিয়ে রেখেছিলেন যে তাদের যদি ছেলে মেয়ে হয় তবে বড় হয়ে তাদের একে অপরের সাথে বিয়ে দিয়ে এই বন্ধুত্বকে আত্মীয়তায় রূপান্তর করবেন। কিন্তু মাঝখানে আদিবা যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন সে জীবন নামের অন্য একটা ছেলের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আদিবা জীবনকে এতটা ভালোবাসতো যে সে অন্য কারোর কথা ভাবতেই পারতো না। মেয়ের এই সম্পর্কের কথা জানতে পেরে আদিবার বাবা সেদিন নীলের বাবাকে দেওয়া সেই পুরনো কথা রক্ষা করতে পারেননি, বাধ্য হয়ে পিছিয়ে এসেছিলেন। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। যখন জীবন আদিবাকে নির্মমভাবে ছ্যাঁকা দিয়ে তার মনটা ভেঙে চুরমার করে বিদেশে চলে যায় তখন আদিবা মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। মেয়ের এই চরম কষ্ট আর চোখের জল আদিবার বাবা মা সহ্য করতে পারছিলেন না। তারা বুঝতে পেরেছিলেন আদিবাকে এই ট্রমা থেকে বের করতে হলে তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করা দরকার। আর সেই কারণেই তারা আদিবার সুখের জন্য তাকে একটা নিরাপদ ও ভালোবাসার পরিবারে দেওয়ার জন্য নীলের বাবার কাছে আবার প্রস্তাব নিয়ে যান এবং এই বিয়ের বিষয়টাতে এগোতে বাধ্য হন। আদিবা, নীল তোমার স্টুডেন্ট হতে পারে, কিন্তু ও আশরাফের ছেলে। আমি আশরাফকে চিনি, ওর পরিবারকে জানি। নীলের বয়স হয়তো একটু কম, কিন্তু ও অত্যন্ত ভালো একটা ছেলে। ছোটবেলার দেওয়া কথা আমি আর ভাঙতে পারবো না মা। তোদের এই বিয়ে আজই হবে। আদিবা আর নীল দুজনেই বড়দের এই অনড় সিদ্ধান্তের সামনে বোবা হয়ে দাঁড়িয়ে রইল। একজন শিক্ষিকা আর তার ছাত্রের এই অদ্ভুত বিয়ের পরিণতি কি হবে তা ভেবে দুজনেরই বুক কাঁপতে লাগলো। না বাবা, সম্ভব না। এটা কোনোভাবেই হতে পারে না। আমি নিজের ছাত্রকে বিয়ে করব? সমাজে জানাজানি হলে আমি কোন মুখে কলেজে গিয়ে দাঁড়াবো? আমার সহকর্মীরা, অন্য ছাত্রছাত্রীরা কি ভাববে? তোমরা কি আমার মান সম্মানের কথা একবারও ভাবছো না? আদিবা ম্যাডাম একদম ঠিক বলছেন আম্মু। তোমরা কি পাগল হয়ে গেছো? কলেজের অন্য শিক্ষকরা আমাকে দেখলেই হাসাহাসি করবে, বন্ধুরা শুনলে তো আমাকে মেরেই ফেলবে খ্যাপাতে খ্যাপাতে। আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি নই। তোমরা দুজন যেভাবে আকাশ থেকে পড়লে তাতে মনে হচ্ছে আমরা কোনো অন্যায় কাজ করে ফেলেছি। আদিবা মা, তুমি যা ভাবছো মোটেও তেমন কিছু না। তুমি চিন্তা করো না মা, ও তোমার স্টুডেন্ট হতে পারে কিন্তু বয়সে তোমার থেকে খুব একটা ছোট হবে না। খুব সম্ভবত 1 থেকে 1.5 বছরের ছোট হবে ও তোমার থেকে। 1-1.5 বছরের ছোট? কিন্তু মা, ও তো মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমি অনার্স মাস্টার্স শেষ করে
এখন কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছি। এটি কিভাবে সম্ভব? সম্ভব মা, সম্ভব। এই নীলের কীর্তির কথা তো তোমরা জানো না। ছোটবেলা থেকেই ও ভীষণ ডানপিটে আর একগুঁয়ে। ও তো স্কুল আর কলেজ কতবার যে চেঞ্জ করেছে তার কোনো হিসাব নেই। এক স্কুল থেকে আরেক স্কুল, এক শহর থেকে আরেক শহর করতে করতে ওর পড়াশোনায় অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে। এজন্যই ও বয়সে বড় হয়ে এখনো ইন্টার সেকেন্ড ইয়ারে আটকে আছে। হ্যাঁ আদিবা মা, আমার স্ত্রী একদম সত্যি কথাই বলেছে। নীল দেখতে হয়তো এখনও একটু বাচ্চা টাইপের লাগে, কিন্তু ও বয়সে তোমার থেকে খুব একটা ছোট নয়। আর ও কিন্তু মনে মনে তোমাকে যথেষ্ট ভয় এবং সম্মান দুই করে। আমাদের এই পরিবারে তোমার মতো একটা কড়া মেয়েরই দরকার, যে ছেলেকে শাসন করে লাইনে আনবে। আব্বু, তোমরা আমার নামে এসব কি বানিয়ে বানিয়ে বলছো? আমি স্কুল কলেজ চেঞ্জ করেছি বলে আমার সম্মানের কোনো দাম নেই? তাই বলে তোমরা আমারই রাগী ম্যাডামের সাথে আমার বিয়ে দিয়ে দেবে? আমি এখনও পড়াশোনা করছি, নিজের পায়ে দাঁড়াইনি, এখনই কেন বিয়ে করতে হবে? নীল বাবা, তুমি তো আমাদের পর নও। তোমার বাবা আর আদিবার বাবা তো এক মায়ের পেটের ভাইয়ের মতো। আর আদিবা তো এমন কোনো বুড়ি হয়ে যায়নি। তোমরা দুজন একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। নেজাম, তুমি কাজী সাহেবকে ডাকো। শুভ কাজে আর দেরি করার কোনো মানে হয় না। মা প্লিজ, শেষবারের মতো বলছি, আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিও না। আমি কোনোভাবেই এই বিয়ে মেনে নিতে পারছি না। নীল আমার ছাত্র, আমি প্রতিদিন ওকে ক্লাসে বকাঝকা করি, ও পড়া না পারলে শাস্তি দেই। সেই ছেলের গলায় আমি কিভাবে বরের মালা দেব? আদিবা, অনেক হয়েছে। আর একটা কথাও তুমি তোমার মুখ থেকে বের করবে না। আশরাফ এবং ওর পরিবার আমাদের কতটা আপন তা তুমি জানো না। জীবন তোমাকে যে কষ্ট দিয়ে গেছে, সেই কষ্টের দিনে এই পরিবারই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কাজী সাহেবকে অলরেডি খবর দিয়েছি, উনি বাড়ির নিচেই অপেক্ষা করছেন। আজই তোমাদের বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। আম্মু, তোমরা আব্বুকে একটু বোঝাও। তোমরা জোর করে এভাবে একটা টিচারের সাথে আমার আকত করিয়ে দিতে পারো না। আমার খুব ভয় করছে আম্মু। কাল থেকে আমি কলেজে যাব কিভাবে? ম্যাডাম যদি রাগ করে আমাকে ক্লাস থেকে বের করে দেয়? চুপ কর গাধা ছেলে, তোকে তো কোনো বাঘের মুখে ফেলে দিচ্ছি না। আদিবা কত সুন্দর, কত গুণী একটা মেয়ে। তোর মতো বাদর ছেলেকে ওই পারবে সোজা করতে? কাজী সাহেব এসে গেছেন, তাই চুপচাপ কবুল বলার জন্য রেডি হ। দুই পরিবারের বড়দের অনর সিদ্ধান্তের সামনে আদিবা এবং নীল দুজনের সমস্ত প্রতিবাদী খড়কুটোর মতো ভেসে গেল। আদিবার ইমোশনাল বাবা মা আর নীলের জেদি মা বাবার যৌথ চাপের কাছে তারা দুজনেই সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। বসার ঘরে কাজী সাহেব খাতা কলম নিয়ে এসে বসলেন। পুরো ড্রয়িং রুম জুড়ে এক থমথমে নীরবতা নেমে এলো, যেখানে আনন্দের কোনো ছোঁয়া নেই, আছে শুধু এক অদ্ভুত বাধ্যবাধকতা। আচ্ছা, পাত্রীর নাম আদিবা সুলতানা। মা, আপনি কি 3 লক্ষ টাকা দেনমোহরে আশরাফ চৌধুরীর পুত্র নীল চৌধুরীর সাথে এই বিবাহে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এবার পাত্রের পালা। বাবা নীল চৌধুরী, আপনি কি 3 লক্ষ টাকা দেনমোহরে নেজাম উদ্দিনের কন্যা আদিবা সুলতানাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ থেকে আদিবা আমাদের অফিসিয়াল বৌমা হয়ে গেল। তোমরা মিষ্টিমুখ করো সবাই। কাঁদিস না মা, একদিন তুই বুঝবি আমরা তোকে কত বড় একটা ভালো পরিবার দিয়েছি। নীল তোকে অনেক সুখে রাখবে। ওরে বাবা রে, আমার কপালে যে কি আছে আল্লাহই ভালো জানেন। কলেজের রাগী ম্যাডাম এখন সরাসরি আমার ঘরের বউ। কাল থেকে তো আমার হোমওয়ার্ক না করলে আর রক্ষা নাই। জীবন, তুমি আমাকে এমন একটা পরিস্থিতিতে এনে দাঁড় করালে যেখানে আমার নিজের ছাত্রই এখন আমার স্বামী। আমি কিভাবে এই অদ্ভুত সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়াবো? নীলকে আমি কোনোদিন স্বামীর মর্যাদা দিতে পারবো তো? এভাবেই কোনো ধুমধাম ছাড়া জোর করে এক প্রকার অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়ে গেল শিক্ষিকা আর ছাত্রের বিয়ে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। নীলদের বাড়ি যাওয়ার কোনো তাড়া ছিল না, কারণ বিয়ের পর আজ প্রথম রাতটা তারা আদিবাদের বাড়িতেই কাটাচ্ছে। আদিবার মা নীল আর আদিবাকে জোর করে আদিবার নিজের ঘরে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা টেনে দিলেন। বাসর ঘর বলতে যা বোঝায়, ঘরটা ঠিক তেমন করে সাজানো হয়নি, কারণ সবকিছুই ঘটেছে অত্যন্ত হুট করে। তবে ঘরে বিছানায় একটা নতুন চাদর পাতা হয়েছে, আর এক কোণে কিছু রজনীগন্ধা ফুল রাখা আছে। ঘরের ভেতর পা দিয়ে আদিবা ধপ করে খাটের এক কোণায় বসে পড়ল। তার পুরো শরীর রাগে আর ক্ষোভে কাঁপছে।
নীল দরজার কাছে একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না সে খাটে বসবে নাকি নিচে গিয়ে ফ্লোরে শুয়ে পড়বে। তুমি ওখানে ওভাবে চোরের মতো দাঁড়িয়ে আছো কেন নীল? তোমার সাহস তো কম নয়। একটা কলেজের স্টুডেন্ট হয়ে তুমি তোমার টিচারের রুমে এইভাবে মাঝরাতে এসে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না তোমার? ম্যাডাম, আপনি আমার ওপর এভাবে চিল্লাচ্ছেন কেন বলুন তো? এখানে আমার কি দোষ? আমি কি কাজী সাহেবকে ডেকে এনেছি, নাকি আমি আপনার হাত ধরে টেনে এনে কবুল বলতে বাধ্য করেছি? আমার নিজের মা বাবা আমাকে ধরে এনে আপনার গলায় ঝুলিয়ে দিল, আর আপনি সব রাগ আমার উপর ঝাড়ছেন? মুখ একদম বন্ধ রাখবে নীল। আমার সামনে একদম মুখে মুখে তর্ক করবে না। তুমি কি ভুলে গেছো আমি তোমার কলেজের প্রফেসর? ক্লাসে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিলে তোমার ওই ইন্টার সেকেন্ড ইয়ারের পড়াশোনা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। দেখুন ম্যাডাম, এটা কলেজ নয়, এটা আপনার শোয়ার ঘর। আর এখন কলেজের সময়ও না, মাঝরাত বাজে। আর সব থেকে বড় কথা, কাজীর খাতায় সই করে আমি এখন অফিসিয়ালি আপনার স্বামী। আপনি এখন চাইলেই আমাকে সাসপেন্ড করতে পারেন না। স্বামী? তুমি নিজেকে আমার স্বামী ভাবছো? এই স্পর্ধা তুমি পাও কোথা থেকে নীল? তোমার মতো একটা ব্যাক বেঞ্চার যে পড়াশোনা না করে সারা বছর স্কুল কলেজ চেঞ্জ করে গ্যাপ দিয়ে বেড়ায়, সে হবে আমার স্বামী? তোমার বয়স কত শুনি? আমার চেয়ে তো ছোটই হবে। বয়সের দোহাই বারবার দেবেন না তো ম্যাডাম। আম্মু তো নিচে সবার সামনেই বলল যে আমি আপনার থেকে মাত্র 1-1.5 বছরের ছোট। আমি স্কুল কলেজ চেঞ্জ করেছি বলে কি আমার বয়স বাড়ে নাই? আমি কি বাচ্চা ছেলে নাকি? আর ব্যাক বেঞ্চারদের এত অবহেলা করবেন না, ওরাই কিন্তু দিন শেষে ইতিহাস তৈরি করে। ইতিহাস না ছাই, তুমি শুধু পারো ক্লাসে দুষ্টুমি করতে আর মেয়েদের দিকে তাকিয়ে হাসতে। তোমার মতো একটা ম্যাচুরিটিহীন ছেলের সাথে আমার বাবা মা আমার বিয়ে দিল, আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেল। আমি কোনোদিন কোনো অবস্থাতেই তোমাকে আমার স্বামী বলে মেনে নেব না, মনে রেখো এটা। আপনাকে বিয়ে? আহারে, কোনো মন খারাপ হয়নি ম্যাম, কারণ আমি তো আগে থেকে আপনাকে মন থেকে পছন্দ করতাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারতাম না আপনার ওই কড়া মেজাজের স্বভাবের জন্য। আজকে আপনি আমার ঘরের বউ, এটা আমার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে। কি বললে তুমি? তুমি আমাকে আগে থেকেই পছন্দ করতে? তোমার এত বড় সাহস নীল, তুমি একজন টিচারের দিকে এই নজরে তাকাতে? ওরে বাবারে, না না, আপনি ভুল বুঝছেন ম্যাডাম। আমি কোনো খারাপ নজরে বলিনি। মানে, আপনি যখন ক্লাসে গম্ভীর হয়ে লেকচার দিতেন তখন আপনাকে দেখতে খুব সুন্দর লাগতো। কলেজের সব ছেলেরাই আপনার সৌন্দর্যের প্রশংসা করে। আমি শুধু মনে মনে আপনাকে একটু বেশি ভালো চোখে দেখতাম আর কি। কিন্তু আপনার ওই রাগী চেহারা দেখলে কার সাধ্য আছে যে সামনে গিয়ে কথা বলে? আজ যখন আম্মু বলল আপনার সাথে বিয়ে, আমি তো মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আপনি তো রুমে এসেই আমার উপর হুঙ্কার ছাড়ছেন। নীল, তোমার ওই ফালতু আর সস্তা ইমোশন তোমার নিজের কাছে রাখো, আমার সামনে ওইসব প্রকাশ করতে আসবে না। আমি আদিবা সুলতানা, রাজশাহী ইউনিভার্সিটির টপার ছিলাম। নিজের যোগ্যতায় আজ এই জায়গায় এসেছি, আর তুমি এখনো বাপের টাকায় চলো। নিজের পকেটের খরচ চালানোর ক্ষমতাও তোমার নেই। আমার অ্যারোগ্যান্স দেখার যোগ্যতাও তোমার এখনো তৈরি হয়নি। আমার মনে কার জায়গা আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি জানি ম্যাডাম, আপনার মনে ওই জীবন নামের কেউ একজন আছে। নিচে বড়দের কথা আমি সব শুনেছি, কিন্তু যে মানুষটা আপনাকে 3 বছর আগে ফেলে চলে গেছে, তার জন্য আপনি এখনো নিজের জীবনটা এভাবে নষ্ট করছেন। সে তো আপনাকে পাত্তাই দেয়নি, ক্যারিয়ারের জন্য ব্রেকআপ করে চলে গেছে। অথচ আমি এখানে জ্যান্ত দাঁড়িয়ে আছি আপনার স্বামী হয়ে, আর আপনি আমাকে এত অপমান করছেন। জীবনের নাম তোমার মুখে উচ্চারণ করার সাহস দেখাবে না নীল। ও আমার অতীত হতে পারে, কিন্তু ও যেখানে আছে তুমি তার ধারে কাছেও পৌঁছাতে পারবে না। ও পিএইচডি করতে গেছে, আর তুমি এখনো ইন্টারের গণ্ডি পার হতে পারছো না। তোমার সাথে ওর কোনো তুলনাই হয় না। ঠিক আছে ম্যাডাম, তুলনা করতে হবে না। আমিও খুব একটা শখ করে আপনার কাছে আসছি না। আপনার এই অহংকার আর রাগ আপনার মাথাতেই থাক। এখন বলুন, রাত তো অনেক হলো, ঘুমাবো কোথায়? নাকি সারা রাত এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার লেকচার শুনবো? তুমি সোফায় গিয়ে শোবে, এই খাটের আশেপাশেও আসার চেষ্টা করবে না। আর শোনো, আমাদের একটা ব্যাপারে খুব পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা এই বিয়েটা বড়দের চাপে পড়ে করতে বাধ্য হয়েছি ঠিকই,
কিন্তু আমরা কখনোই সাধারণ স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো না। আমিও আপনার সাথে জোর করে সংসার করতে চাচ্ছি না ম্যাডাম। তাহলে বলুন আপনার প্ল্যান কি? আমরা কিভাবে চলবো? আমাদের মধ্যে একটা মিউচুয়াল ডিসিশন হতে হবে। পরিবারের সামনে, মানে তোমার বাবা মা আর আমার বাবা মায়ের সামনে আমরা স্বামী স্ত্রীর অভিনয় করব। তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আমাদের মধ্যে কোনো মিল নেই। তাদের খুশির জন্য আমাদের এই নাটকটা করতেই হবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। অভিনয়ের দিক থেকে আমি বেশ ভালো, কিন্তু কলেজের কি হবে? কালকে যখন আমরা কলেজে যাব তখন সবাইকে কি বলবো? এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কলেজের কেউ যেন বিন্দুমাত্র জানতে না পারে যে আমরা স্বামী স্ত্রী। কলেজে তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার প্রফেসর, ব্যাস। এই সম্পর্কের বাইরে ওখানে আমাদের আর কোনো পরিচয় নেই। তুমি যদি কলেজের কোনো বন্ধু বা কাউকে এই বিয়ের কথা বলো, তবে আমি কিন্তু সত্যি সত্যি কঠোর ব্যবস্থা নেব। আরে ধুর ম্যাডাম, আমি নিজেই কি সাত করে কলেজে গিয়ে বলবো যে আমি আমার রাগী ম্যাডামকে বিয়ে করেছি? আমার বন্ধুরা শুনলে তো আমাকে নিয়ে হাসাহাসি করে আমার বাঁচাই মুশকিল করে দেবে। সো ডোন্ট ওয়ারি, কলেজের কেউ এই খবর জানবে না। আপনার সম্মান আপনার কাছে, আমার সম্মান আমার কাছে। গুড, তাহলে আমাদের চুক্তি ফাইনাল। পরিবারের সামনে অভিনয় আর কলেজে আমরা সম্পূর্ণ অচেনা। এখন তুমি তোমার বালিশ নিয়ে সোফায় যাও। কাল সকালে আবার সময় মতো কলেজে পৌঁছাতে হবে। আর মনে রেখো নীল, কলেজের ক্লাসে যদি তুমি পড়া না পারো, তবে কালকেও আমি তোমাকে সবার সামনে দাঁড় করিয়ে রাখবো। স্ত্রী হয়েছে বলে কোনো ছাড় পাবে না। উফ, এই মহিলার রাগ কি কোনো দিন কমবে না? ঘরের ভেতর বউ হয়েও কলেজের টিচারগিরি দেখাচ্ছে। কিন্তু মনে মনে যাই বলুন ম্যাডাম, আপনাকে আমার নিজের ঘরের বউ হিসেবে পেয়ে আমি আসলেই অনেক খুশি। আপনার এই রাগ আমি একদিন ঠিকই ভালোবাসায় বদলে দেব। নীল আর কোনো কথা না বাড়িয়ে খাট থেকে একটা বালিশার চাদর টেনে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আদিবা ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে খাটের একপাশে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। অন্ধকার ঘরে একপাশে শুয়ে রইল একরাশ অহংকার আর পুরনো স্মৃতির ক্ষত, আর অন্য পাশে সোফায় শুয়ে রইল এক নতুন আশা আর গোপন ভালোবাসার অনুভূতি। শিক্ষিকা আর ছাত্রের এই চুক্তির সংসার আগামী দিনে কোন রূপ নেবে তা কেবল সময়ই বলতে পারবে। বাসর রাতের সেই তুমুল তর্ক বিতর্ক আর চুক্তির পর কখন যে সকাল হয়ে গেল নীল আর আদিবা টেরই পেল না। সকালের মিষ্টি আলো জানালার পর্দা গলে ঘরের ভেতরে এসে পড়তেই আদিবার চোখ খুলে গেল। সে ঝটপট বিছানা থেকে উঠে দেখলো নীল এখনো সোফায় গুটিসুটি মেরে অঘরে ঘুমোচ্ছে। আদিবা গিয়ে নীলকে একটা ধাক্কা দিল এবং ইশারায় জলদি তৈরি হয়ে নিতে বলল, কারণ একটু পরেই ঘরের দরজায় নখ পড়বে। যেমন ভাবনা তেমন কাজ। ঠিক সকাল 7:30টায় আদিবার মা দরজায় টোকা দিলেন। দরজা খুলতেই নীল আর আদিবা নিজেদের ভেতরে সব রাগ আর দূরত্ব এক নিমিষে লুকিয়ে ফেললো। কিরে নীল বাবা, রাতে তোদের কোনো অসুবিধা হয়নি তো? আদিবা তোকে কোনো জ্বালাতন করেনি তো বাবা? আমার মেয়েটার মেজাজ তো একটু চড়া, তাই জিজ্ঞেস করছি। আরে না না আম্মু, কি যে বলেন। আদিবা আমাকে একদমই জ্বালাতন করেনি। উল্টো ও আমার এত যত্ন করেছে যে আমার মনে হয়নি আমি অন্য কারো বাড়িতে আছি। তাই না আদিবা? হ্যাঁ মা, নীল যা বলছে একদম ঠিক। আমরা খুব ভালো ছিলাম, তুমি একদম চিন্তা করো না। তোমার জামাই তো অনেক লক্ষ্মী ছেলে। আদিবার মুখে নিজের এত বড় প্রশংসা শুনে নীল মনে মনে হাসলেও বাইরে একদম ভদ্র ছেলের মতো মুখ করে রইল। এরপর সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো। টেবিলে আদিবার বাবা নিজাম সাহেব এবং নীলের বাবা আশরাফ সাহেবও ছিলেন। নাস্তা খাওয়ার ফাঁকে ফাঁকে দুই পরিবারের বড়রা মিলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসলেন। তারা নীল আর আদিবার ভবিষ্যৎ নিয়ে এক নতুন সিদ্ধান্ত নিলেন। নীলের বাবা বললেন যে সামনে নীলের এইচএসসি পরীক্ষা, ও আগে ভালো মতো পরীক্ষাটা শেষ করুক। আদিবার বাবাও তাতে সাই দিয়ে বললেন যে আদিবা তো এখন কলেজে চাকরি করছেই। নীলের এইচএসসি পরীক্ষা শেষ হোক, তারপর ও যখন অনার্সে ভর্তি হবে এবং অনার্সটা শেষ করবে, তখন তারা ধুমধাম করে অনুষ্ঠান দিয়ে আদিবাকে ওদের বাড়িতে তুলে দেবেন। নীলের মাও এই সিদ্ধান্তে একমত হয়ে জানালেন যে পড়াশোনা শেষ হলে তবেই ধুমধাম করে বিয়ে দিয়ে তারা বৌমাকে নিজেদের বাড়িতে চিরদিনের জন্য তুলে নেবেন। ততদিনে নীলও একটু নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে। আর এই সময়টুকু আদিবা নিজের বাপের বাড়িতেই থাকবে, শুধু মাঝে মাঝে ওদের বাড়িতে বেড়াতে যাবে। বড়দের এই সিদ্ধান্তের পর তারা দুজনের মতামত জানতে চাইলেন। আম্মু, তোমরা বড়রা যা সিদ্ধান্ত নেবে তাতেই আমাদের সম্মতি। আমার পড়াশোনাটা শেষ হওয়া আসলেই খুব দরকার। হ্যাঁ মা, বাবা আর আঙ্কেল একদম ঠিক বলেছেন। আমারও কোনো আপত্তি নেই।
সকালের সব পর্ব শেষ করে নীলরা আদিবাদের বাড়ি থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়িতে চলে গেল। বাড়িতে ফেরার পর থেকেই নীলের মনে এক অদ্ভুত ফুরফুরে আমেজ কাজ করতে লাগলো। সে ভাবছিল তার জীবনের এই নতুন মোড়ের কথা, কিন্তু আদিবার মনে তখনও এক অন্যরকম অস্থিরতা। যাই হোক, দেখতে দেখতে সেই দিনটা শেষ হলো এবং তার পরের দিন সকাল থেকেই শুরু হলো আদিবা আর নীলের আসল পরীক্ষা, অর্থাৎ কলেজের দিন। কলেজে পা রাখতেই চারপাশের পরিবেশটা চিরচেনা রূপ নিল। এই কলেজে নীলের একটা বিশাল নাম ডাক আছে। পুরো কলেজ নীলের জন্য একেবারে পাগল। মেয়েরা তো নীলের উপরে মারাত্মক লেভেলের ক্রাশ খেয়ে বসে আছে। নীল যেমন দেখতে সুন্দর, তেমনি লম্বা, হ্যান্ডসাম আর স্টাইলিশ। তার উপর সে কলেজের সব থেকে পপুলার ছেলে। সে করিডোর দিয়ে হেঁটে গেলে ক্লাসের মেয়েরা জানালার পাশে এসে ভিড় জমায়, তাকে দেখার জন্য আড়ালে ফিসফিস করে। কিন্তু আজকে নীলের মন অন্য কোথাও পড়ে আছে। সে বারবার করিডোরে এদিক ওদিক তাকাচ্ছে, শুধু একজনকে দেখার জন্য। ঠিক তখনই করিডোরের শেষ মাথা দিয়ে আদিবা ম্যাডামকে হেঁটে আসতে দেখা গেল। আদিবার পরনে একটা নীল রঙের সুতির শাড়ি, চুলগুলো সুন্দর করে খোপা করা, আর হাতে কিছু খাতা আর বই। চোখে চশমা আটা। আদিবাকে দেখতে বরাবরের মতোই ভীষণ গম্ভীর আর কড়া লাগছে। নীল দূর থেকে আদিবাকে দেখেই সোজা হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালো। তার বুকটা ধক করে উঠল। সে ভাবলো ঘরের বউকে এখন কলেজে ম্যাডাম হিসেবে দেখতে কেমন যেন লাগছে। গুড মর্নিং ম্যাডাম, আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, তাই না? আদিবা এক মুহূর্তের জন্য থামলো। সে নীলের দিকে এমন এক জোড়া শীতল আর অচেনা চোখ মেলে তাকালো, যেন সে নীলকে জীবনে কোনোদিন দেখেইনি। তার চেহারায় বিন্দুমাত্র চেনা ভাবের কোনো লক্ষণ ফুটে উঠল না। একটুও সময় নষ্ট না করে নিজের গম্ভীর কণ্ঠস্বরে নীলের মুখোমুখি হলো। গুড মর্নিং নীল, তুমি এখনো করিডোরে দাঁড়িয়ে আছো কেন? একটু পরেই বেল পড়বে। নিজের ক্লাসে যাও এবং পড়াশোনায় মনোযোগ দাও। করিডোরে দাঁড়িয়ে সময় নষ্ট করা একদম পছন্দ করি না আমি। এই কথাটুকু বলেই আদিবা নীলকে একপাশে কাটিয়ে হনহন করে হেঁটে স্টাফ রুমের দিকে চলে গেল। আদিবার এই চরম উদাসীন আর অচেনা আচরণ দেখে নীলের বুকের ভেতরটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। বিষয়টা প্রথম প্রথম নীলের খুব খারাপ লাগতে শুরু করলো। সে মনে মনে ভাবতে লাগলো, কেন এমনটা করতেছে সে? ঘরে যতই চুক্তি থাক, কলেজে এসে একদম চেনে না এমন ভান করার কি মানে? এরপর শুরু হলো ইন্টার সেকেন্ড ইয়ারের আদিবা ম্যাডামের ক্লাস। আদিবা ক্লাসে ঢোকার সাথে সাথে পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল। নীল একদম মাঝের সারিতে বসে এক দৃষ্টে আদিবার দিকে তাকিয়ে রইল। সে আজকে পড়ার খুব ভালো করে তৈরি করে এসেছে, শুধু আদিবার একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। আদিবা বোর্ডে লিখতে লিখতে ক্লাসের উদ্দেশ্যে কথা বলতে শুরু করলো এবং গত ক্লাসের হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করে জানতে চাইলো কে কে পড়া পারেনি। নীল সবার আগে খুব উৎসাহ নিয়ে হাত তুলল। সে ভাবলো এবার অন্তত ম্যাডাম তার দিকে তাকাবে, একটু ভালো চোখে দেখবে। ম্যাডাম, আমি পড়া একদম পুরোটা কমপ্লিট করেছি। আপনি চাইলে আমাকে বোর্ডে ডেকে যে কোনো প্রশ্ন ধরতে পারেন, আমি সব পারবো। সিয়াম, তুমি দাঁড়াও। তুমি কালকের পড়াটা বলো। আর নীল, তুমি হাত নামাও। ক্লাসে বেশি ওভার স্মার্টনেস দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি যাকে ধরবো সেই শুধু উত্তর দেবে। আদিবা সিয়ামকে পড়া ধরতে লাগলো আর নীলকে পুরোপুরি অ্যাভয়েড করে চলে গেল। নীল পুরো ক্লাসের সামনে ভীষণ অপমানিত বোধ করলো। পুরো পিরিয়ড জুড়ে সে আদিবার অ্যাটেনশন পাওয়ার অনেক চেষ্টা করলো। কখনো জোরে কলম ফেললো, কখনো বেঞ্চের শব্দ করলো, আবার কখনো জোরে কাশির ভান করলো। কিন্তু আদিবা এতটা কঠোর আর প্রফেশনাল যে সে একবারের জন্য নীলের দিকে তাকালো না, যেন নীল ওই ক্লাসের কোনো অস্তিত্বহীন এক ছাত্র। ক্লাস শেষ করে আদিবা যখন চলে গেল, তখন নীলের মনটা একদম খারাপ হয়ে গেল। সে মনমরা হয়ে কলেজের কমন রুমে গিয়ে বসেন। কলেজের পপুলার হ্যান্ডসাম বয় নীলের এই মন খারাপ দেখে ক্লাসের কয়েকজন মেয়ে যারা নীলের উপর ক্রাশ খেয়ে আছে তারা গুটি গুটি পায়ে নীলের টেবিলের সামনে এসে দাঁড়ালো। উকি ঝুঁকি মেরে তারা নীলের মুড ঠিক করার চেষ্টা করতে লাগলো। কি রে নীল, তোকে আজ এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হচ্ছে? কলেজে তোকে দেখলে মনে হয় কোনো রাজপুত্র হেঁটে যাচ্ছে, আর আজ তুই এভাবে মুখ কালো করে আছিস কেন? হ্যাঁ নীল, চল না আজ ক্লাস শেষে সবাই মিলে ফুচকা খেতে যাই। তোর এই হ্যান্ডসাম মুখে মন খারাপ একদম মানায় না। চল আমাদের সাথে, একটু গল্প করবি, মন ভালো হয়ে যাবে। না রে, তোরা এখন যা এখান থেকে, আমার একটুও ভালো লাগছে না। তোরা প্লিজ আমাকে একা থাকতে দে। মেয়েরা নীলের এই অবহেলা পেয়েও কিছু মনে করলো না, কারণ নীলের এই অ্যারোগেন্ট লুকও তাদের কাছে ভীষণ পছন্দের। কিন্তু নীল মনে মনে ছটফট করতে লাগলো। পুরো কলেজের মেয়েরা যার একটা হাসির জন্য পাগল, যার সাথে কথা বলার জন্য লাইন দেয়, সেই নীলকে তার নিজের ঘরের বউ কলেজের রাগী ম্যাডাম আদিবা পাত্তাই দিচ্ছে না। এই অবহেলা নীল সহ্য করতে পারছে না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আদিবা যতই তাকে অ্যাভয়েড করুক না কেন,
সে আদিবার এই অবহেলার দেওয়াল ভেঙে তার মনে নিজের জায়গা তৈরি করেই ছাড়বে। কলেজে ছুটি হওয়ার পর থেকে গেটের বাইরে একটা অন্যরকম উত্তেজনা। নীল তার চকচকে কালো রঙের স্পোর্টস বাইকটা নিয়ে স্টার্ট বন্ধ করে স্ট্যান্ডের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে বাইকের চাবিটা ঘোরাচ্ছে আর অন্য হাতটা শার্টের পকেটে। রোদ চশমাটা চোখের উপর আলতো করে নামানো। কলেজে মেয়েরা যখনই গেট দিয়ে বের হচ্ছে প্রত্যেকে এক পলক নীলের দিকে তাকাচ্ছে। যে নীলের বাইকের পেছনে একটাবার বসার জন্য, তার সাথে একটু ঘোরার জন্য কলেজের মেয়েরা একেবারে পাগল। সেই নীল আজকে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছেও না। তার সমস্ত মনোযোগ শুধু কলেজের মেইন গেটের দিকে। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার নিজের ঘরের বউ অর্থাৎ তার রাগী ম্যাডাম আদিবার জন্য। একটু পরেই আদিবা নিজের পার্সটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর মুখে গেট পার হলো। নীল কাল বিলম্ব না করে বাইকটা স্টার্ট দিয়ে ঠিক আদিবার সামনে এনে করা ব্রেক কষল। ম্যাডাম, রোদের মধ্যে এভাবে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই। আসুন, বাইকে উঠুন। আমি আপনাকে একদম সাবধানে আপনার বাড়ি পৌঁছে দেব। নীল, তুমি এখানে বাইক নিয়ে এইভাবে আমার সামনে এসে দাঁড়ালে কোন সাহসে? আর তুমি কেন এমন করে রাস্তার মাঝখানে সবার সামনে আমার জন্য অপেক্ষা করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন ম্যাডাম? রোদটা দেখেছেন কেমন কড়া? এই গরমে আপনি একা একা রিক্সা খুঁজে খিটমিট করবেন, তার চেয়ে আমার বাইকে বসুন। ঝড়ের গতিতে বাড়িতে পৌঁছে দেব, কোনো কষ্টই হবে না আপনার। নীল, তুমি এমন কেন স্বামী স্ত্রী ভাব দেখাচ্ছ? রাস্তাঘাটে নিজের লিমিট বজায় রাখতে জানো না তুমি? কলেজের সব ছাত্রছাত্রীরা আশেপাশে ঘুরোঘুরি করছে, তারা যদি আমাদের এইভাবে দেখে তবে কি ভাববে? তুমি কি ইচ্ছে করে আমার সম্মান ধুলোয় মেশাতে চাও? আরে ম্যাডাম, এখানে স্বামী স্বামী ভাব দেখানোর কি দেখলেন আপনি? একটা চেনা ছেলে তার পরিচিত মানুষকে লিফট দিতেই পারে, এতে এত রেগে যাওয়ার কি হলো? আর তাছাড়া আমরা তো এখন অফিসিয়ালি। চুপ করো নীল, একদম চুপ করো। ওটা মুখে উচ্চারণও করবে না। দেখো নীল, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তাই তোমাকে আবার মনে করিয়ে দেই। ভুলে যেও না, আমাদের বিয়েটা কিন্তু একটা চুক্তি মাত্র। আমি শুধু বাবা মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে ওই কাজের কাগজে সই করতে বাধ্য হয়েছি। চুক্তি বলে কি আমাদের সম্পর্কটা পুরো মিথ্যে হয়ে গেল ম্যাডাম? কাজীর সামনে কবুল কি আমরা নাটকের স্ক্রিপ্ট দেখে বলেছি? একটু তো দায়িত্ব আমারও আছে। তোমার কোনো দায়িত্ব নেই আমার প্রতি। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি কখনোই তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নেব না। তোমার মতো একটা ইমম্যাচিউর ছোট এবং আমার স্টুডেন্টকে আমি কোনো দিন স্বামীর মর্যাদা দিতে পারবো না। তাই এইভাবে রাস্তায় আমার জন্য অপেক্ষা করা এবং নিজেকে স্বামী দাবি করা বা স্বামী স্বামী ভাব দেখানো চিরদিনের জন্য ছেড়ে দাও। নিজের চরকায় তেল দাও গে, যাও। ম্যাডাম, আপনি এই কথাটা এত সহজে কিভাবে বলতে পারলেন? রাস্তায় আপনার জন্য অপেক্ষা করাটা কি আমার অপরাধ? আমি তো শুধু একটু ভালোবেসে আপনার সুবিধার কথা চিন্তা করে এখানে দাঁড়িয়েছিলাম। আমি কি আপনাকে কোনো খারাপ কথা বলেছি? ভালোবেসে? তোমার ওই ফালতু ভালোবাসা পকেটে পুরে রাখো নীল। তোমার এই সস্তামি আমার একদম পছন্দ না। কাল থেকে যদি তোমাকে আর একবারও আমার রাস্তার সামনে এইভাবে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি, তবে কলেজে তোমার নামে এমন কমপ্লেন করব যে তোমার ছাত্রত্ব চলে যাবে। আমি রিক্সা করেই বাড়ি ফিরতে পারবো, তোমার ওই বাইকে ওঠার কোনো শখ আমার নেই। আদিবা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে অত্যন্ত বিরক্ত আর রাগে মুখ কালো করে একটা ফাঁকা রিক্সা ডেকে ঝড়ের গতিতে চলে গেল। নীল বাইকের হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরে এক দৃষ্টে রিক্সাটার দিকে তাকিয়ে রইল। আদিবার এই নির্মম আর নিষ্ঠুর ব্যবহারটা সরাসরি নীলের বুকে গিয়ে তীরের মতো বিঁধল। আদিবার এই শেষ কথাগুলো শুনে খুব কষ্ট পায় নীল। তার চোখের কোণটা কেমন যেন ভিজে উঠল। সে তো এমনি আদিবার জন্য এতক্ষণ ধরে তপ্ত রোদের মধ্যে অপেক্ষা করছিল যে আদিবাকে নিরাপদে কোনো কষ্ট ছাড়াই বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু আদিবা কেন এমন ব্যবহার করলো তার সাথে? কেন তার সরল অনুভূতিগুলোকে এভাবে পা দিয়ে মারিয়ে দিল? আমি তো কোনো ভুল করিনি ম্যাডাম। আপনাকে একটু আগলে রাখতে চাওয়াটা কি আমার সবথেকে বড় অন্যায় ছিল? আপনি কেন বারবার আমাকে এভাবে ছোট করেন? আপনার ওই অহংকার আর অতীতের জন্য আপনি আমার বর্তমানটাকে এভাবে বিষাক্ত করে দিতে পারেন না। আজ আপনি আমাকে যতবার দূরে ঠেলে দিলেন, আমার জিদ ততটাই বেড়ে গেল। আপনি আমাকে স্বামী বলে মেনে না নেওয়া পর্যন্ত আমিও হার মানব না ম্যাডাম। আদিবা রিক্সা করে চলে যাওয়ার পর নীল বেশ কিছুক্ষণ রাস্তার মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দুপুরের কড়া রোদ যেন তার বুকের ভেতরের কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু নীল তো আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয় যে একবারের অবহেলাতেই গুটিয়ে যাবে। সে বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরে এক অদ্ভুত জেদ অনুভব করলো। সে নিজের মনকে বোঝালো,
আদিবা ম্যাডাম যতই কঠিন হোক না কেন, দিন শেষে সে তার বিবাহিতা স্ত্রী। একজন শিক্ষিকা হিসেবে তার এই রাগ বা অহংকার থাকাটা স্বাভাবিক, কিন্তু স্বামী হিসেবে তার মনে নিজের অধিকার প্রতিষ্ঠা করার লড়াইটা নীল এত সহজে থামিয়ে দিবে না। কিন্তু তারপরেও নীল হাল ছাড়ে না। সে প্রতিনিয়ত আদিবার মনে নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এবার আর পড়াশোনা বা ভালো ছাত্র হওয়ার চেনা পথে নয়। নীল ঠিক করলো সে তার নিজস্ব স্টাইলেই ম্যাডামের কঠিন মনে ঢিল ছুড়বে। আপনি আমাকে যতই দূরে ঠেলে দিন না কেন ম্যাডাম, আমি আপনার পিছু ছাড়ছি না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে আমি খুব ভালো করেই জানি। এবার দেখুন আপনার এই লক্ষ্মী ছাত্র আপনাকে কিভাবে ঘায়েল করে। পরের দিন সকাল থেকেই নীল তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিল। সে খুব ভালো করেই জানে যে আদিবাকে সোজা পথে কাবু করা যাবে না, তাই সে একটু দুষ্টুমি আর ইউনিক কিছু স্টাইল দেখানোর সিদ্ধান্ত নিল। কলেজের করিডোরে তখন ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। ঠিক তখনই আদিবা ম্যাডাম গম্ভীর মুখে হাতে কিছু অ্যাসাইনমেন্টের খাতা নিয়ে করিডোর দিয়ে হেঁটে আসছিলেন। ভিড়ের কারণে সবাই ওনাকে সাইড দিচ্ছিল। নীলও সেই ভিড়ের মাঝেই বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। আদিবা যখন ঠিক নীলের পাশ কাটিয়ে যেতে নিলেন, নীল হুট করে ভিড়ের মাঝে আদিবার চোখের দিকে তাকিয়ে আলতো করে একটা চোখ মেরে দিল। আদিবা পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। তার চোখ দুটো রাগে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যে এত মানুষের মাঝে নীল এই দুঃসাহস দেখাবে। আদিবা আশেপাশে তাকালো, কিন্তু নীল ততক্ষণে খুব স্বাভাবিক মুখ করে বন্ধুদের সাথে অন্য গল্পে মজে গেছে, যেন সে কিছুই করেনি। আদিবার আগে ফুঁসতে ফুঁসতে নিজের কেবিনের দিকে চলে গেল। এই ছেলের সাহস তো দিন দিন আকাশ ছুঁয়ে ফেলছে। এত স্পর্ধা ওর, এত মানুষের মাঝে ও আমাকে চোখ মারলো। কেউ দেখে ফেললে আজ কি হতো আমার ইজ্জতের। ও কি আসলে পাগল হয়ে গেছে নাকি? আদিবা নিজের রুমে বসে রাগ কমানোর চেষ্টা করছিল, কিন্তু নীলের ওই দুষ্টুমি ভরা চোখ মারার দৃশ্যটা তার চোখের সামনে থেকে সরছিল না। এরপর দুপুরের দিকে আদিবা যখন লাইব্রেরির ভেতরের একটা অন্ধকার কোণায় বই খুঁজছিলেন, তখন সেখানে কোনো ছাত্রছাত্রী ছিল না। আদিবা একটা তাক থেকে বই টেনে বের করতেই পেছন থেকে একটা হাত এসে ওনার হাতটা শক্ত করে ধরে ফেলল। আদিবা চমকে উঠে চিৎকার করতে যাবে, তখনই দেখলো সামনে নীল দাঁড়িয়ে আছে। নীল খুব আলতো কিন্তু শক্ত বাঁধনে আদিবার হাতটা ধরে রেখেছে। নীল, হাত ছাড়ো বলছি। তোমার সাহস তো কম নয়। তুমি লাইব্রেরির ভেতরে আমার হাত ধরার সাহস পাও কিভাবে? ছাড়ো। ছাড়ার জন্য তো হাতটা ধরিনি ম্যাডাম। আর আপনি এত চিল্লাচ্ছেন কেন? লাইব্রেরিতে কিন্তু চিল্লামিল্লি করা নিষেধ। সাইলেন্স প্লিজ। নীল, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। এই কলেজ আর আমি তোমার টিচার। তুমি এইভাবে আমাকে বিরক্ত করতে পারো না। হাত ছাড়ো, নইলে আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাব। যান না ম্যাডাম, গিয়ে বলুন যে আপনার স্বামী আপনার হাত ধরেছে। প্রিন্সিপাল স্যার তো আবার আমার আব্বুর খুব ভালো বন্ধু। উনি শুনলে মিষ্টির অর্ডার দিয়ে দেবেন। আপনি শুধু শুধু আমাকে সারাক্ষণ এড়িয়ে চলেন কেন বলুন তো? আমি কি দেখতে এতটাই খারাপ? নীল, ইয়ার্কি বন্ধ করো। আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে কলেজের কেউ আমাদের সম্পর্কে কথা জানবে না। তুমি কেন বারবার সেই চুক্তি ভাঙার চেষ্টা করছো? আমাকে এইভাবে বিরক্ত করে তোমার কি লাভ আছে? লাভ লোকসান বুঝি না ম্যাডাম। আপনাকে বিরক্ত করতে আমার দারুণ লাগে। আপনার এই রাগী মুখটা যখন অপমানে লাল হয়ে যায় না, তখন দেখতে আরও বেশি কিউট লাগে। এই যে নিন, আপনার হাত ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখবেন নীল চৌধুরী সহজে হার মানার পাত্র নয়। নীল আদিবার হাতটা ছেড়ে দিয়ে একটা বাঁকা হাসি হেসে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। আদিবা নিজের হাতটার দিকে তাকিয়ে রইল, যেখানে নীলের হাতের উষ্ণতা এখনো লেগে আছে। তার বুকের ভেতর কেমন যেন একটা অচেনা ঝড় বয়ে যেতে লাগলো। সে বুঝতে পারছে না সে রাগ করবে নাকি অন্য কিছু ভাববে। নীল প্রতিনিয়ত তাকে এভাবে অপ্রস্তুত করে দিচ্ছে। বিকেলবেলা যখন কলেজ ছুটি হলো, আদিবা মেন গেট দিয়ে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। সেখানেও অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে ছিল। নীল বাইক নিয়ে ঠিক আদিবা রিক্সার পাশে এসে দাঁড়ালো এবং বাইকের হর্নটা জোরে বাজিয়ে আদিবাকে চরম বিরক্ত করতে লাগলো। আদিবা কড়া চোখে তাকাতেই নীল আবার রোদ চশমাটা নামিয়ে আদিবাকে একটা ফ্লাইং কিস দেওয়ার ভান করে বাইকটা টান দিয়ে চলে গেল। আশেপাশে দু একজন মেয়ে নীলের এই পাগলামি দেখে হাসাহাসি করতে লাগলো, কিন্তু তারা ভাবলো নীল হয়তো এমনি মজা করছে। আদিবা রিক্সায় উঠে বসে নিজের কপাল চাপড়াতে লাগলো। নীলের এই ইউনিক আর ড্যাম কেয়ার স্টাইলের পাগলামিগুলো আস্তে আস্তে আদিবার মনের সেই কঠিন একঘেয়েমি আর জীবনের পুরনো দুঃখের স্মৃতিগুলোকে উলটপালট করে দিচ্ছিল। কলেজে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়াতে পুরো ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। ক্লাস প্রায় অর্ধেক বন্ধ। সবাই কলেজের বিশাল খেলার মাঠে ভিড় জমিয়েছে।
আর এই ফুটবল টিমের ক্যাপ্টেন আর কেউ নয়, স্বয়ং নীল চৌধুরী। নীল যখন জার্সি পরে, পায়ে বুট গলিয়ে, মাথায় একটা ব্যান্ড বেঁধে মাঠে নামে, তখন মাঠের চারপাশের গ্যালারি ছাত্রীদের চিৎকারে ফেটে পড়ে। নীল মাঠের ভেতরে এক অদ্ভুত অ্যাটিটিউড আর ড্যাম কেয়ার ভাব নিয়ে খেলে। তার ড্রিপলিং, পাস আর গোল দেওয়ার স্টাইল দেখে প্রত্যেকটা মেয়ে যেন তার উপর উপচে পড়ে। খেলা শেষে নীল যখন ঘামে বেচা শরীরে মাঠের একপাশে এসে দাঁড়ায়, তখন মেয়েরা পানির বোতল আর রুমাল হাতে নিয়ে নীলের কাছাকাছি আসার আপ্রাণ চেষ্টা করে। কেউ তাকে উইশ করতে চায়, কেউ আবার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু নীল অত্যন্ত কৌশলে মুচকি হেসে তাদের সবাইকে অ্যাভয়েড করে একটু দূরত্ব বজায় রেখে চলে। দূর থেকে নিজের কেবিনের জানালার পর্দা সামান্য সরিয়ে এই পুরো বিষয়টাই তীক্ষ্ণভাবে লক্ষ্য করছিল আদিবা। মেয়েদের এই পাগলামি দেখে তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হচ্ছিল, যা সে নিজে বুঝতেও পারছিল না। সে এক দীর্ঘশ্বাস ফেলে জানালার পর্দাটা টেনে দিল এবং নিজের ব্যাগ গুছিয়ে ক্লাস নেওয়ার জন্য বের হয়ে গেল। কিন্তু ক্লাস শেষ করে যখন সে স্টাফ রুমের দিকে যাচ্ছিল, তখন করিডোরের ওই দিকটায় বিকেলের দিকে ছাত্রছাত্রীদের ভিড় একদম কমে এসেছিল। করিডোরের একটা পিলারের আড়ালে নীল আগে থেকেই দাঁড়িয়ে আদিবার জন্য অপেক্ষা করছিল। আদিবা ফাইলগুলো বুকে জড়িয়ে যেই না ওই পিলারটা পার হতে চাইল, নীল আচমকা চিতার গতিতে এসে আদিবার হাত ধরে এক ঝটকায় তাকে দেওয়ালের সাথে আটকে দিল। আদিবা কিছু বুঝে ওঠার আগেই দেখলো নীলের দুই হাত তার দুই পাশে দেওয়ালের উপর শক্ত করে চেপে বসা, যার কারণে আদিবা পুরোপুরি নীলের কাছেই বন্দী হয়ে গেছে। নীলের শরীর থেকে তখনও হালকা ঘামের আর পারফিউমের একটা মিশ্র গন্ধ আসছিল। নীল, এটা কি ধরনের অসভ্যতা? আবার তুমি আমার গায়ে হাত দেওয়ার সাহস করছো? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি কি দিন দিন নিজের ভদ্রতা পুরোপুরি ভুলে যাচ্ছ? কেউ দেখবে না ম্যাডাম, এখন সবাই মাঠে ট্রফি বিতরণী অনুষ্ঠান দেখছে। করিডোরের এই দিকটায় এখন কেউ আসবে না। আর আমি কোনো অসভ্যতা করছি না, নিজের স্ত্রীর সাথে একটু কথা বলছি। কি ম্যাডাম, এভাবে সারাদিন ধরে আমাকে এড়িয়ে চলছেন কিসের জন্য? আমি তোমাকে এড়িয়ে চলবো না তো কি করব? তুমি কি ভেবেছো কলেজের মধ্যেও আমি তোমার সাথে গল্প করব? তোমার সাথে আমার চুক্তি হয়েছিল, তা কি তোমার ওই ছোট মাথায় ঢোকে না? চুক্তি যতই করুন আর মনে মনে যতই যাই ভাবুন না কেন, আপনি কিন্তু আইনত আমার স্ত্রী। আর আপনার সাথে আমার সম্পর্কটা অনেক গভীর, যা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না। কিন্তু আপনি আমাকে বারবার এভাবে চেনা মানুষের মতো না দেখে এড়িয়ে চলছেন কেন? এটা কিন্তু আমার খুবই খারাপ লাগছে ম্যাডাম। একজন স্বামী হিসেবে আমার কি একটু অধিকার নেই আপনার সাথে কথা বলার? আমি এড়িয়ে চললে তোমার কি আসে যায় নীল? কেন আমি এড়িয়ে চললে কি তোমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে? পুরো কলেজের মেয়েরা তো তোমার এক একটা অ্যাটিটিউড আর ফুটবলের গোল দেখে তোমার জন্য পাগল হয়ে আছে। তোমার সাথে একটু কথা বলার জন্য, তোমার ওই ঘামে ভেজা শরীরে একটু হাওয়া দেওয়ার জন্য মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তাদের সাথে গিয়ে তুমি কেন মিশে যাচ্ছ না? তারা তো তোমাকে মাথায় তুলে নাচে, তাদের কাছে গেলেই তো পারো। আমার পেছনে কেন সারাক্ষণ গোয়েন্দার মতো লেগে আছো? ওরে বাবারে ম্যাডাম, আপনার গলার আওয়াজ আর কথার ধরন শুনে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। কোনোভাবে কি আপনি জেলাস? মাঠে মেয়েরা আমার পাশে আসছিল, আমাকে পানির বোতল দিচ্ছিল দেখে কি আপনার ভেতরে হিংসা হচ্ছে ম্যাডাম? সত্যি করে বলুন না, আমি কি খুব ভুল কিছু বলছি? কি? আমি জেলাস? তোমার মতো একটা ছোট বাচ্চার উপরে আমি জেলাস হতে যাব কোন দুঃখে? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমার ওই ফালতু ভক্তদের দেখে আমি হিংসা করব? একদম বাজে বকবে না নীল। আমি শুধু কলেজের পরিবেশের কথা চিন্তা করে বলছি। তুমি নিজেকে কলেজের হিরো ভাবা বন্ধ করো। তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরো, নইলে আমি এবার সত্যি চিৎকার করব। চিৎকার করলেও লাভ নেই ম্যাডাম। আপনার এই জোর করে অস্বীকার করাটাই বলে দিচ্ছে যে আপনার মনে কোথাও না কোথাও নীল চৌধুরীর নামটা খোদাই হতে শুরু করেছে। মেয়েরা আমার দিকে তাকালে আপনার যে এত গায়ে জ্বালা ধরে, সেটা আমি আজ প্রথম সামনাসামনি দেখলাম। আপনার এই জেলাসিটা কিন্তু আমার দারুণ লেগেছে। নীল, তুমি কিন্তু দিন দিন তোমার লিমিট পার করে যাচ্ছ। আমি তোমার কোনো জেলাসি দেখিনি, আর দেখার শখও আমার নেই। তুমি কাল থেকে আমার সামনে আসার চেষ্টা করবে না। নিজের রাস্তা দেখো এবার। আজ ছেড়ে দিলাম ম্যাডাম, কারণ আপনার মুখটা রাগে পুরো লাল হয়ে গেছে। তবে মনে রাখবেন, আপনি মুখ ফিরিয়ে নিলেও আমি কিন্তু আপনার পিছু ছাড়ছি না। মাঠে গোল দেওয়াটা আমার যেমন নেশা, আপনার এই কঠিন মন জয় করাটাও এখন আমার জেদ। আসি তাহলে,
ভালো থাকবেন ম্যাডাম। নীল আদিবার দুই পাশ থেকে হাত সরিয়ে নিয়ে পকেটে হাত গুজে একটা শেষ বাজাতে বাজাতে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। আদিবা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো। তার বুকের ভিতর হৃৎপিণ্ডটা তখন এত জোরে স্পন্দন হচ্ছিল যে সে নিজেই নিজের হার্টবিট শুনতে পাচ্ছিল। সে নিজের গাল দুটো হাত দিয়ে ছুঁয়ে দেখলো, জায়গাটা লজ্জা আর রাগে একদম গরম হয়ে গেছে। সে যতই মুখে অস্বীকার করুক না কেন, নীলের ওই জেলাস শব্দটা তীরের মতো তার মনের ভিতরে গিয়ে বিঁধেছে, যা সে কোনোভাবেই এখন মন থেকে তাড়াতে পারছে না। দেখতে দেখতে কলেজে সেই বহু প্রতীক্ষিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দিনটি চলে এলো। পুরো কলেজ মাঠ আজ লোকে লোকারণ্য। মাঠের চারপাশ রঙিন পতাকায় সাজানো, আর গ্যালারিতে তিল ধারণের ঠাঁই নেই। ফাইনালে দুই প্রতিপক্ষ দলের মধ্যে শুরু থেকে এক হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। টানটান উত্তেজনা আর দর্শকদের চিৎকারে পুরো ক্যাম্পাস যেন কাঁপছিল। খেলার শেষ মুহূর্তে যখন সবাই ধরে নিয়েছে ম্যাচটি ড্র হতে চলেছে, ঠিক তখনই নীলের সেই জাদুকরী মুহূর্তটি এলো। মাঝ মাঠ থেকে বল কাটিয়ে একের পর এক ডিফেন্ডারকে পরাস্ত করে নীল একাই বল নিয়ে বক্সে ঢুকে পড়ল এবং গোলকিপারকে সম্পূর্ণ বোকা বানিয়ে পোস্টের কোণ দিয়ে এক দুর্দান্ত শট নিল। গোল! পুরো মাঠ এক নিমিষে স্তব্ধ হয়ে পরক্ষণেই উল্লাসে ফেটে পড়ল। অত্যন্ত সার্থকতার সাথে নীল নিজের পুরো টিমকে জিতিয়ে দিল। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে টিমের সবাই মিলে নীলকে কাঁধে তুলে নিয়ে মাঠের মাঝখানে নাচাতে শুরু করলো। মাঠের এক পাশে ট্রফি নিয়ে ভিড় জমে গেল। চারপাশ থেকে মেয়েরা ফুলের মালা আর চিয়ার্স করতে করতে ছুটে এলো। সবাই এই গোল্ডেন বয়ের সাথে একটা সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে আছে। নীল সবার অনুরোধে হাসি মুখে পোজ দিচ্ছিল ঠিকই, কিন্তু তার চোখ দুটো ভিড়ের মাঝে অনবরত একজনকে খুঁজে বেড়াচ্ছিল। মাঠের একটু দূরে পুরস্কার বিতরণী মঞ্চের পেছনে ছায়াযুক্ত একটা জায়গায় দাঁড়িয়ে আদিবা এক দৃষ্টিতে নীলের এই সাফল্য লক্ষ্য করছিল। তার বুকের ভিতরে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি হচ্ছিল, যা সে নিজে স্বীকার করতে না পারলেও তার চোখ দুটো নীলের উপর থেকে সরছিল না। কি ম্যাম, কেমন দিলাম খেলাটা? আপনার ব্যাকবেঞ্চার ছাত্রটা কিন্তু আজ পুরো কলেজের হিরো হয়ে গেল। আদিবা একদম থতমত খেয়ে গেল। সে বুঝতেই পারেনি নীল কখন এত বড় ভিড় আর মেয়েদের সেলফি তোলার আবদার এড়িয়ে চুপি চুপি এসে তার ঠিক পেছনে দাঁড়িয়েছে। নীলের গলার আওয়াজ এত কাছে শুনে আদিবা ঝট করে ঘুরে তাকালো। নীল তখনও ঘামছে। তার চোখের রোদ চশমাটা কপালে তোলা এবং ঠোঁটের কোণে সেই চেনা বিজয়ের মিষ্টি হাসি। আদিবা নিজেকে সামলে নিয়ে একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলো, কিন্তু তার চোখের কোণে নীলের জন্য একরাশ ভালো লাগা লুকিয়ে রাখা সম্ভব হলো না। তুমি তুমি মাঠ ছেড়ে এখানে কখন এলে নীল? সবাই তো তোমাকে খুঁজছে। যাই হোক, অভিনন্দন তোমাকে, খুব ভালো খেলেছো আজ। ধুর ম্যাম, এত বড় একটা ম্যাচ জেতালাম, পুরো টিমকে চ্যাম্পিয়ন করলাম, আর আপনি আমাকে এই একটা শুকনো অভিনন্দন দিয়ে পার পেয়ে যেতে চাচ্ছেন? এটা কিন্তু একদম অন্যায়। শুকনো অভিনন্দন মানে কি? একটা টুর্নামেন্ট জেতার পর শিক্ষিকা তার ছাত্রকে অভিনন্দন জানাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে তুমি এখন আমার কাছে কি আশা করছো? আমি কোনো শুকনো কথা শুনতে চাই না ম্যাম। আমি যা চাইবো আপনি কি আমাকে আজ তাই দিবেন? বলুন, দেবেন তো? আদিবা আবারও থতমত খেয়ে গেল। নীলের এই গভীর আর মায়াবী প্রশ্নের সামনে সে এক মুহূর্তের জন্য বোবা হয়ে রইল। তার বুকের ভেতর একটা মৃদু কাঁপন তৈরি হলো। নীল তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, আর আদিবা মনে মনে ভাবছে, এই ছেলেটা হুট করে কি চেয়ে বসবে? সে কি সবার সামনে কোনো দাবি করে বসবে? আদিবার চোখে সেই দ্বিধা আর ভয় দেখে নীল হুট করে খিলখিল করে হেসে উঠল। ওনার এই অপ্রস্তুত অবস্থা দেখে নীলের খুব মজা লাগলো। আরে ম্যাম, আপনি ওভাবে ভয় পাচ্ছেন কেন বলুন তো? আমি এমন কিছু চাইবো না যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। আমি জানি আমাদের লিমিট কতটুকু। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। আজ বিকেলে কি আমার সঙ্গে একটু কফি খেতে যাবেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে? আজ বিকেলে? কিন্তু নীল, আমরা তো একসাথে কফি শপে গেলে যদি কলেজের কেউ দেখে ফেলে তখন কি হবে? কেউ দেখবে না ম্যাম। আমি এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাব যেখানে আমাদের কলেজের কেউ সাধারণত যায় না। প্লিজ ম্যাম, আজ অন্তত আমার এই অনুরোধটা রাখুন। এত বড় একটা ট্রফি জিতলাম, আমার এই খুশিটা কি আমি আমার স্ত্রীর সাথে একটু শেয়ার করতে পারি না? আদিবা নীলের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো চপলতা ছিল না, ছিল এক বুক গভীর আকুলতা আর ভালোবাসা। আদিবা আর না বলতে পারল না। তার মনের ভিতরের সেই কঠিন দেওয়ালটা যেন নীলের এই নিষ্পাপ আবদারের কাছে ভেঙে গেল। সে আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো। বিকেল বেলা আদিবা আর নীল শহর থেকে একটু দূরে এক নির্জন কফি শপে গিয়ে পৌঁছালো।
নীল নিজের বাইকেই আদিবাকে নিয়ে এসেছিল, আর এবার আদিবা কোনো প্রতিবাদ করেনি, বরং খুব শান্ত হয়ে নীলের পেছনে বসেছিল। নীল যেখানে আদিবাকে নিয়ে এলো, জায়গাটা দেখে আদিবার চোখ দুটো জুড়িয়ে গেল। কফি শপটি ছিল শহরের কোলাহল থেকে দূরে একটা বিশাল লেকের পাড়ে। পুরো ক্যাফেটা কাটার কাছ দিয়ে তৈরি, যার চারপাশটা বড় বড় কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছে ঘেরা ছিল। বিকেলের পরন্ত রোদ কাচের দেওয়াল গলে টেবিলের উপর এসে পড়ছিল। ক্যাফের ভিতরে মৃদু স্বরে একটা রবীন্দ্রসঙ্গীত বাজছিল, যা পরিবেশটাকে আরো বেশি মায়াবী করে তুলেছে। বাইরে লেকের শান্ত জল বাতাসে দুলছে, আর দূরে সূর্যটা আস্তে আস্তে লাল হয়ে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। জায়গাটা আদিবার এতটাই পছন্দ হলো যে সে একদৃষ্টে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনের সব ক্লান্তি আর জীবনের পুরো বিষণ্ণতা যেন এই শান্ত লেকের বাতাসে এক নিমিষে ধুয়ে মুছে গেল। জায়গাটা সত্যিই অসাধারণ নীল। আমি কখনো ভাবিনি এই শহরের এত কাছে এত সুন্দর একটা শান্ত জায়গা আছে। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আপনার পছন্দ হয়েছে শুনে আমার বুকটা হালকা হলো ম্যাম। আমি যখনই খুব আপসেট থাকি বা একা থাকতে চাই, তখন এই লেকের পাড়ে এসে বসি। আজ যখন ট্রফিটা হাতে নিলাম, তখন প্রথম এই নামটাই মনে পড়ল, আদিবা। আমার মনে হলো আমার জীবনের সব থেকে বড় ট্রফি তো আমার সামনেই আছে, কিন্তু আমি এখনো তার মনটাই জয় করতে পারলাম না। নীল, তুমি কেন বারবার আমার এত কাছাকাছি আসার চেষ্টা করো? আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম আমার অতীতটা খুব একটা সুখের নয়। আমি কাউকে নতুন করে আমার জীবনে জায়গা দিতে খুব ভয় পাই। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে 3 বছর আগে। আমি জানি আদিবা, আমি আপনার ওই অতীতের জীবনকে হিংসা করি না। সে আপনাকে ছেড়ে চলে গেছে কারণ সে আপনার মূল্যায়ন বোঝেনি, কিন্তু আমি তো আপনাকে প্রতিদিন দেখি। আপনার ওই রাগী মেজাজের আড়ালে একটা খুব নরম আর অবুঝ মন লুকিয়ে আছে। আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না, আমি শুধু আপনার ওই ভাঙা মনটাকে একটু একটু করে জুড়ে দিতে চাই। আপনি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে সময় নিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এভাবে পর করে দেবেন না প্লিজ। নীলের কথাগুলো আদিবার মনের একদম গভীরে গিয়ে আঘাত করলো। আদিবা প্রথমবার নীলের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত সততা আর গভীর অনুভূতি দেখতে পেল। যে ছেলেকে সে এতদিন স্রেফ একটা বাচ্চা বা ইম্যাচিওর স্টুডেন্ট ভাবত, সেই ছেলে আজ কত ম্যাচিওর ভাবে তার মনের ক্ষতটা ছুঁয়ে দিল। টেবিলে তখন ধোঁয়া ওঠা গরম কফি চলে এসেছে। আদিবা কফির মুখে চুমুক দিয়ে বাইরের সূর্যাস্তের দিকে তাকালো। তার চোখের কোণটা সামান্য ভিজে উঠেছিল, কিন্তু এবার সেই জলের পেছনে কোনো কষ্ট ছিল না, ছিল এক নতুন আশার আলো। কফি শপে সেই মায়াবী বিকেলের পর নীল আর আদিবার সম্পর্কে বরফ কিছুটা গলতে শুরু করেছিল, কিন্তু এর মাঝে এই ক্যালেন্ডারের পাতা উল্টে ঘনিয়ে এলো নীলের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এইচএসসি পরীক্ষা। পরীক্ষার ডেট পড়ে যাওয়ায় কলেজে ক্লাস বন্ধ হয়ে গেছে। চারদিকে শুধু টেস্ট আর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। ঠিক এমন একটা সময়ে এক শান্ত বিকেলে আদিবাদের বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। আদিবার মা নেজামুদ্দিন সাহেবের স্ত্রী দরজা খুলতেই দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে একেবারে আকাশ থেকে পড়লেন। দরজায় এক হাতে মস্ত বড় একটা বইয়ের ব্যাগ আর অন্য হাতে এক মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে নীল। তার মুখে সেই চিরচেনা ড্যাম কেয়ার ভ্যাবলা হাসি। জামাইকে হুট করে এভাবে একা একা ব্যাগপত্র সহ দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আদিবার বাবা মা দুজনেই ভীষণ অবাক হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। আরে নীল বাবা, তুমি হুট করে এই সময়ে, কোনো সমস্যা হয়নি তো? বাড়ির সবাই ভালো আছে? আর বলবেন না আব্বু, সামনে ফাইনাল পরীক্ষা চলে এলো, অথচ পড়াশোনার যা অবস্থা, বই খুললেই চোখে সর্ষে ফুল দেখছি। তাই ভাবলাম ঘরের বউ যখন খোদ কলেজের এত বড় নামকরা টিচার, সেখানে বাইরে ফালতু টিউশনি নিয়ে আব্বুর টাকা নষ্ট করার তো কোনো মানেই হয় না। নিজের ঘরের জিনিস থাকতে বাইরে কেন যাব বলুন? তাই সোজা ব্যাগ গুছিয়ে আপনার মেয়ের কাছে টিউশনি নিতে চলে আসলাম। আপনাদের কারো কোনো আপত্তি নেই তো আব্বু আম্মু? ওমা, আপত্তি থাকবে কেন বাবা? তুমি এত সুন্দর একটা কথা বলেছো, নিজের ঘরের বইয়ের কাছে পড়বে, এতে আমাদের তো আরও আনন্দ। তুমি ভিতরে এসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। নীল এতই মজার ছলে আর মিষ্টি করে পুরো বিষয়টা গুছিয়ে বলল যে আদিবার বাবা মা বিন্দু মাত্র কিছু মনে তো করলেনই না, উল্টো জামাইয়ের এই উপস্থিত বুদ্ধিতে মনে মনে বেশ খুশি হলেন। তারা নীলকে সাদরে বরণ করে নিলেন। আদিবার মা তো জামাইয়ের জন্য রান্নাঘরে গিয়ে পায়েস, নুডলস আর হরেক পদের নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন। আর আদিবার বাবা নীলের সাথে ড্রয়িং রুমে বসে
পরীক্ষার সিলেবাস নিয়ে খুশ গল্পে মেতে উঠলেন। ঠিক এই রাজকীয় আপ্যায়নের মাঝে কলেজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল আদিবা। কলিং বেল টিপে ভেতরে পা রাখতেই সোফায় নবাবের মতো পা তুলে বসে আম খাওয়ার দৃশ্যটা দেখে আদিবা পুরো থমকে গেল। তার চোখ দুটো যেন কপাল ছুঁয়ে ফেলল। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে নীল সত্যি সত্যি তার নিজের বাপের বাড়িতে এসে এভাবে আসন গেড়ে বসে আছে। নীল, তুমি তুমি এখানে এই সময় কি করছো? আর এই ব্যাগপত্র কিসের? এই তো ম্যাম, আপনার ছাত্র আপনার দরজায় উপস্থিত। পরীক্ষার প্রিপারেশন নিতে এসেছি। এখন থেকে রোজ রাতে আপনার কাছে স্পেশাল কোচিং নেব। আদিবা, নীল একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে মা। সামনে ওর এত বড় পরীক্ষা, ও একা একা ঘরে পড়া বুঝতে পারছে না। তুই যখন কলেজের টিচার, তুই ওকে প্রতিদিন রাতে নিজের রুমে ডেকে ভালো মতো গাইড করবি। আমরা নীলকে এখানে রেখে দিয়েছি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ও আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, ও আমার রুমে মানে পড়াশোনা তো নিজের বাড়িতেও করতে পারতো। আমার নিজেরও কলেজের অনেক খাতা দেখার চাপ থাকে। কোনো অজুহাত শুনবো না আদিবা। জামাই কত আশা নিয়ে নিজের পড়াশোনা ঠিক করে, তুই আজ থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা ওকে তোর রুমে নিয়ে পড়তে বসাবি। কোনো ফাঁকিবাজি যেন না দেখি। নীল বাবা, তুমি এই মিষ্টিটা খাও তো। একদম চিন্তা করো না, আমার মেয়ে তোমাকে পুরো সিলেবাস শেষ করিয়ে দেবে। আদিবা নিজের বাবা মায়ের এমন অন্ধ জামাই আদর দেখে মনে মনে চরম বিরক্ত হলেও মুখে কিছু বলতে পারলো না। কারণ সে খুব ভালো করেই জানে বেশি আপত্তি করলে বাবা মা আবার উল্টো সন্দেহ করে বসবেন। অগত্যা রাগটা ভেতরে চেপে রেখে সে নিজের রুমে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আদিবা নিজের পড়ার টেবিলটা গুছিয়ে চেয়ারে এসে বসলো। একটু পরেই নীল দরজায় নক না করে একগাল হাসি নিয়ে রুমে ঢুকে আদিবার ঠিক মুখোমুখি চেয়ারটাতে এসে ধপাস করে বসে পড়ল। রুমে ঢুকেই সে দরজাটা আলতো করে চাপিয়ে দিল। আদিবা টেবিলের উপর নীলের রসায়ন আর ইংরেজি বইগুলো ধপাস করে আশ্রয় ফেলল। দেখো নীল, তুমি বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এখানে এসেছো, ঠিক আছে, কিন্তু মনে রেখো এটা আমার পড়ার ঘর। এখানে কোনো দুষ্টুমি চলবে না। এই চ্যাপ্টারটা দেখো, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। মনোযোগ দিয়ে শোনো আমি কি বোঝাচ্ছি। আমি তো খুবই মনোযোগ দিচ্ছি ম্যাম। আপনার ঠোঁট দুটো যেভাবে নড়ছে আর আপনি যেভাবে চশমার উপর দিয়ে তাকাচ্ছেন, আমার পুরো মনোযোগ তো ওখানেই আটকে আছে। নীল, ফালতু কথা বন্ধ করো। এই সমীকরণটা খাতায় নোট করো। এটা কিন্তু খুব কঠিন। একবার মাথায় না ঢুকলে পরীক্ষায় গোল্লা পাবে। আদিবা যখন অত্যন্ত গম্ভীর হয়ে খাতার উপর কলম চালিয়ে নীলকে পড়া বোঝাচ্ছিল, নীল তখন টেবিলের নিচে নিজের খেলা শুরু করে দিল। সে তার বুট খুলে রাখা খালি পাটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেল আদিবার সুকোমল পায়ের দিকে। আদিবা যখন সমীকরণের মূল অংশটা বোঝাতে যাবে, ঠিক তখনই টেবিলের নিচে নীল নিজের পায়ের আঙ্গুল দিয়ে আদিবার পায়ে আলতো করে সুড়সুড়ি দিতে লাগলো। আদিবা চমকে উঠে নিজের পা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীল তার পাটা দিয়ে আদিবার পাকে এক প্রকার চেপে ধরে সুড়সুড়ি দেওয়া জারি রাখলো। আদিবার সারা শরীরে যেন একটা রোমান্টিক বিদ্যুতের শক লেগে গেল। সে রাগি চোখে নীলের দিকে তাকালো, কিন্তু নীল তখন খাতার দিকে তাকিয়ে এমন এক নিষ্পাপ মুখ করে বসে আছে যেন সে কিছুই জানে না। আদিবা যে আবার বলতে শুরু করলো। নীল টেবিলের উপর দিয়ে চোখ ছোট করে আদিবাকে একটা কড়া রসালো চোখটি মারলো। নীল, তুমি কিন্তু একদম ভালো করছো না। পা সরাও বলছি। আর ওই চোখ গোল গোল করা বন্ধ করো। আমি পড়াচ্ছি, ইয়ার কি করছি না। আমি তো পড়াই শুনছি ম্যাম। আপনি বলুন না এই হাইড্রোজেন বন্ডটা কিভাবে কাজ করে, আর টেবিলের নিচে আমাদের এই পায়ের বন্ডটা কেমন স্ট্রং, সেটা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখছিলাম আর কি। নীল এখানেই থামলো না। সে এবার টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে আদিবার শাড়ির কুচিটা আলতো করে টেনে ধরলো এবং নিজের পায়ে সুড়সুড়ির গতি আরো বাড়িয়ে দিল। এই অনাবিল আর তীব্র রোমান্টিক অত্যাচার আদিবা আর সহ্য করতে পারছিল না। একদিকে পায়ের সুড়সুড়ি, অন্যদিকে শাড়ির আঁচল দিয়ে নীলের এই দুষ্টুমি, সব মিলিয়ে আদিবার পুরো শরীর কেঁপে উঠল। সে নিজের অজান্তেই আর ধৈর্য ধরে রাখতে না পেরে হুট করে একটু জোরে চিৎকার করে উঠল। ছাড়ো নীল, কি করছো এসব? আদিবার এই আকস্মিক চিৎকার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেল। মুহূর্তের মধ্যে আদিবার বাবা আর মা হন্তদন্ত হয়ে দরজার পর্দা ঠেলে রুমের ভেতর ঢুকে পড়লেন। তাদের চোখে মুখে চরম উদ্বেগ। কি হয়েছে আদিবা? এত জোরে চেঁচিয়ে উঠলি কেন মা? কোনো সমস্যা হয়েছে? কি ব্যাপার মা? নীল কি পড়া পারছে না, নাকি কোনো পোকামাকড় ঢুকেছে রুমে? হ্যাঁ ম্যাম, বলুন না কি হয়েছে। আপনি হঠাৎ এমন করে চিৎকার করে উঠলেন কেন? আপনি কি কোনো কঠিন অঙ্ক দেখে ভয় পেয়ে গেলেন, নাকি আমার পড়া বুঝতে আপনার কোনো কষ্ট হচ্ছে? বলুন ম্যাম। আম্মু আব্বু তো টেনশন করছেন।
আদিবা নীলের এই চরম শয়তানি আর পোল্ট্রি খাওয়া দেখে পুরো বোবা হয়ে গেল। সে খুব ভালো করেই জানে যে এখন যদি সে বাবা মায়ের সামনে সত্যি কথাটা বলতে যায় যে নীল টেবিলের নিচে তার পায়ে সুড়সুড়ি দিচ্ছিল, তবে লজ্জায় তার নিজেরই মাথা কাটা যাবে। আর নীল ঠিক এই সুযোগটাই নিয়েছে। সে আদিবাকে নিজের বাবা মায়ের সামনে এক চরম লজ্জার ফাঁদে ফেলতে চাচ্ছে। আদিবার আগে ফুঁসতে ফুঁসতে নিজের ওড়নাটা টেনে ঠিক করলো এবং বাবা মায়ের দিকে তাকিয়ে কোনো মতে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলল। না না বাবা, আসলে তেমন কিছুই না। ওই যে টেবিলের নিচে একটা বড় কালো পিঁপড়ে আমার হাতে হুট করে কামড়েছিল, তো তাই ব্যথায় হুট করে চিল্লিয়ে উঠেছি। আর কিছু না, তোমরা যাও, আমি ওকে পড়াচ্ছি। ও আচ্ছা, পিঁপড়ে। দাঁড়া, আমি কালীঘরে স্প্রে করার ব্যবস্থা করছি। নীল বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো কেমন? আমরা যাই। আদিবার বাবা মা দরজা ঠেলে চলে যেতেই নীল টেবিলের উপর হাত রেখে হাহা করে শব্দহীন হাসিতে ফেটে পড়ল। তার এই বিজয়ের হাসি দেখে আদিবার ভেতরের রাগ এবার সাত আসমানে চড়ে গেল। সে খাতাটা ধরাম করে বন্ধ করে নীলের দিকে এক চরম ভয়ঙ্কর আর খুনি দৃষ্টিতে তাকালো। নীল তখনও হাসতে হাসতে আদিবাকে রাগানোর জন্য আবার একটা চোখ মারল। আদিবা মনে মনে নিজের হাত দুটো শক্ত করে মুঠো পাকালো এবং এক দীর্ঘশ্বাস ফেলে একটা কঠিন প্রতিজ্ঞা করে নিল। তুই ভাবছিস তুই খুব বড় চাল চেলেছিস, তাই না নীল চৌধুরী? বাপের বাড়ি পেয়ে আমার সামনে খুব হিরোগিরি দেখানো হচ্ছে। দাঁড়া, তোকেও আমি এমন শিক্ষা দিব যে তুই বাপের নাম ভুলে যাবি। কাল থেকে এই রুমে যদি তোকে কান ধরে উদ্বোস না করিয়েছি, তবে আমার নামও আদিবা নিজাম নয়। দাঁড়া, তোর এই রোমান্টিকতার ভূত আমি কিভাবে ঝাড়ি, তুই শুধু কালকের দিনটা দেখ। আদিবা পরের দিন ক্লাসে ঢুকেই প্রথম টার্গেট করলো নীলকে। পুরো ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের সামনে সে এমন এক কঠিন আর জটিল পড়া ধরলো যা সাধারণত সিলেবাসের একেবারে শেষ অংশে থাকে। আদিবা ভেবেছিল নীল এবার নিশ্চিত সবার সামনে আমতা আমতা করবে, আর সেই সুযোগে সে তাকে পুরো ক্লাসের সামনে করা শাসানি দেবে। কিন্তু নীল তো দমে যাওয়ার পাত্র নয়। সে বেঞ্চ ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চেনা বাঁকা হাসিটা দিল। নীল চৌধুরী, অনেক তো হিরোগিরি দেখানো হয় ক্লাসে, এবার এই সমীকরণের ব্যাখ্যাটা দাও তো দেখি। যদি না পারো তবে আজকের পুরো পিরিয়ড তুমি ক্লাসের পেছনে কান ধরে দাঁড়িয়ে থাকবে। তোমার মতো ফাঁকিবাজ ছাত্রকে লাইনে আনা আমি খুব ভালো করে জানি। ম্যাম, আপনি প্রশ্ন ধরবেন আর আপনার এই প্রিয় ছাত্র উত্তর দিতে পারবে না, তা কি কখনো হয়? এই সমীকরণের মূল ভিত্তি হলো জটিল যৌগের ইলেকট্রন বিন্যাস এবং তার অসমযোজী বন্ধন। এখানে কেন্দ্রীয় পরমাণুটি নিজের ফাঁকা ডি অরবিটালে লিগেন্ডের দেওয়া ইলেকট্রন জোর গ্রহণ করে এই জটিল যৌগটি গঠন করে। কি ম্যাম, উত্তরটা কি একদম পারফেক্ট হয়েছে নাকি আরও গভীরে যাব? হয়েছে, অনেক পণ্ডিতি করতে হবে না। উত্তর সঠিক হয়েছে। নিজের সিটে গিয়ে বসো এবং ক্লাসের বাকিদের বিরক্ত করা বন্ধ করো। ধন্যবাদ ম্যাম। আপনার মুখে আমার প্রশংসার বাণী শোনার ভাগ্য তো আর রোজ রোজ হয় না। আজ অন্তত ধন্য হলাম। আদিবা নীলকে ক্লাসের সামনে অপদস্থ করতে গিয়ে নিজেই উল্টো দমে গেল। নিজের এই পরাজয় আদিবা কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু আসল খেলাটা বাকি ছিল তখনও, যা নীল জমিয়ে রেখেছিল রাতের জন্য। রাতে যখন আদিবা নিজের রুমে টেবিলে বসে খাতা লিখছিল, নীল ড্যামকে আর ভাব নিয়ে রুমে ঢুকলো এবং খপ করে আদিবার হাত থেকে লাল কালির কলমটা কেড়ে নিল। নীল, এটা কি ধরনের বদমাইশি? আমার হাত থেকে কলম কেড়ে নেওয়ার সাহস পাও কিভাবে তুমি? কালকের পিঁপড়ের কামড়ের কথা ভুলে গেছো? আজ কিন্তু আমি সত্যি সত্যি চিৎকার করে আম্মুকে ডাকবো। একদম ইয়ার্কি করবে না আমার সাথে। ডাকুন না ম্যাম, আম্মু তো এখন নিচে রান্নাঘরে আপনার জন্য পিঠা বানাচ্ছেন, আর আমি কোনো বদমাইশি করছি না। সকালে কলেজে সবার সামনে যেভাবে আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন, তার একটা ছোটোখাটো প্রতিশোধ তো আমার পাওনা ছিল, তাই না বৌমণি? বৌমনি? মুখ সামলে কথা বলো নীল। এটা আমার বাপের বাড়ি, আর আমি এখনো তোমার টিচার। সকালে তুমি পড়া পেরেছো বলে এই নয় যে তুমি আমার মাথায় উঠে নাচবে। কলমটা দাও বলছি, আমার অনেক খাতা দেখা বাকি আছে। কলম তো দেবই, তবে তার আগে আমার এই খাতাটা একটু চেক করে দিন। এই দেখুন, আমি আপনার জন্য একটি স্পেশাল ডায়াগ্রাম এঁকেছি। এটা আজকের কেমিস্ট্রি ক্লাসের থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এসব ফালতু কাজ করার জন্য তুমি আমার বাড়িতে এসেছো? সামনে পরীক্ষা, সেদিকে খেয়াল না রেখে সারাক্ষণ শুধু এই সমস্ত সস্তা রোমান্টিকতা করা হচ্ছে। তুমি কি পড়াশোনা একদম ছেড়ে দিয়েছো? স্কেচ আঁকার মানে কি নীল? সস্তা নয় ম্যাম, একদম খাঁটি ভালোবাসা। ডায়াগ্রামের নিচে কি লেখা আছে পড়েছেন? আমার রাগী টিচার, আমার মিষ্টি বউ, আপনি
যতই মুখে রাগ দেখান না কেন আমি খুব ভালো করেই জানি যে সকালে ক্লাসে আমি যখন পুরো উত্তরটা সঠিক দিলাম তখন আপনার মনে মনে খুব গর্ব হচ্ছিল। এই নীল চৌধুরীকে চেনা এত সহজ না ম্যাম। আপনার মনের ভেতর এখন আমার জন্য একটা নরম জায়গা তৈরি হচ্ছে। আমি সব বুঝি। নিজের উপর এত বেশি কনফিডেন্স ভালো নয় নীল। আমি তোমার টিচার, ব্যাস। এর বাইরে আমাদের মধ্যে অন্য কোনো চিন্তা স্থান পাবে না। তুমি এখন নিজের ঘরে যাও এবং পড়তে বসো। আচ্ছা যাচ্ছি, তবে খাতাটা কিন্তু আপনার কাছেই থাকলো। রাতে ঘুমানোর আগে আর একবার আমার ডায়াগ্রামটা মন দিয়ে দেখবেন, রাগ কমে যাবে। এভাবেই তাদের দিনগুলো কাটতে লাগলো। কখনো কলেজে আদিবার কড়া শাসন, আবার কখনো রাতে নীলের মিষ্টি আর রোমান্টিক প্রতিশোধ। এই দুইয়ের মেল বন্ধনে তাদের দুষ্টু মিষ্টির সম্পর্কটা এখন এক অদ্ভুত গতিতে চলতে থাকলো। এখন আর তাদের মধ্যে সে আগের মতো দেয়াল বা দূরত্বটা নেই। তারা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে নিজেদের জীবনে। একদিন দুপুরবেলা আদিবা আলমারি খুলে নিজের শাড়িগুলো গোছাচ্ছিল। আলমারির উপরের তাক থেকে একটা ভারী সুতির শাড়ির প্যাকেট নামাতে গিয়ে সেটা আদিবার হাত থেকে ফসকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নীল রুমের ভেতর ঢুকছিল। শাড়িটা পরে যেতে দেখে নীল এক লাফে এগিয়ে এসে আদিবাকে পেছন থেকে জড়িয়ে ধরে আলমারির পিলারের সাথে আটকে দিল। আর তার অন্য হাতটা গিয়ে পড়ল সেই পড়ে যাওয়া শাড়ির প্যাকেটের উপর। আদিবা পুরোপুরি নীলের বুকের মাঝে বন্দী হয়ে গেল। নীলের চিবুকটা ঠিক আদিবার কাঁধের উপর এসে ঠেকল। আদিবা চমকে উঠে নীলের দিকে তাকাতেই দুজনের চোখ একদম এক হয়ে গেল। এত কাছাকাছি তারা এর আগে কখনো আসেনি। নীলের উষ্ণ নিঃশ্বাস আদিবার গালে এসে আছড়ে পড়ছিল, আর আদিবার হৃদস্পন্দন এক লাফে 100 গুণ বেড়ে গেল যখন তারা বুঝতে পারলো যে তারা কতটা অপ্রস্তুত আর গভীর একটা মুহূর্তে কাছাকাছি চলে এসেছে। তখন দুজনেরই এক চরম অস্বস্তিতে পড়ে গেল। উফ নীল, তুমি সবসময় এভাবে হুটহাট গায়ের উপর এসে পড়ো কেন? সরো আমার সামনে থেকে, নিজের হাত সরাও বলছি। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। কেউ দেখলে কি ভাববে? আরে আমি তো শাড়িটা পরে যাচ্ছিল দেখে ওটা লুফতে এসেছিলাম ম্যাম। আমি ইচ্ছে করে তো আর, মানে আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আমি তো আপনার সাহায্য করতে চেয়েছিলাম, আপনার ক্ষতি হতে দিতাম কিভাবে বলুন? আমি রেগে যাচ্ছি না, কিন্তু তোমার সাহায্য করার স্টাইলটা একদম ঠিক নয়। তুমি এখন এই রুম থেকে যাও, আমার অনেক কাজ আছে। আর এইভাবে পারমিশন ছাড়া হুট করে রুমে ঢুকবে না একদম। যাচ্ছি ম্যাম যাচ্ছি, তবে আপনার হার্টবিট কিন্তু বেশ জোরেই ডাকছিল, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। বেশি অস্বস্তিতে পড়ার কিছু নেই, নিজের বরের বুকেই তো পড়েছিলেন। বরের বুকে জড়াতে আবার এত লজ্জা কিসের? নীল, মুখ একদম বন্ধ করো। আর একটা কথাও যদি তোমার মুখ থেকে বের হয় তবে আমি কিন্তু সত্যিই রেগে যাব। যাও এখান থেকে। আচ্ছা বাবা যাচ্ছি, কিন্তু আপনার ওই লাল হয়ে যাওয়া গাল দুটো কিন্তু অন্য কথাই বলছে। নিজের মনকে কতদিন এভাবে আটকে রাখবেন ম্যাম? আমিও দেখে নেব। নীল এক মুহূর্ত চাতুর্যের হাসি নিয়ে রুম থেকে প্রায় দৌড়ে বের হয়ে গেল। আদিবা নিজের বুকের উপর হাত রেখে ধপ করে বিছানায় বসে পড়ল। তার পুরো মুখমণ্ডল তখন লজ্জায় আর এক অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে লাল হয়ে উঠেছে। সে আয়নার দিকে তাকিয়ে নিজের অবাধ্য মনটাকে কিছুতেই শান্ত করতে পারছিল না। সে বুঝতে পারছিল নীলের এই ড্যামকে আর ভালোবাসার জাল থেকে নিজেকে মুক্ত করা এখন আর তার সাধ্যে নেই। নীল, এই নোটটা ভালো করে দেখো। জৈব রসায়নের এই বিক্রিয়াটা কিন্তু বেশ জটিল। তুমি কার্বন পরমাণু বন্ধনগুলো ঠিকঠাক না মেলালে পুরো সমীকরণ ভুল হয়ে যাবে। মনোযোগ এইখানে দাও। ওদিকে তাকিয়ে কি দেখছো? আমার মুখের দিকে তাকিয়ে থাকলে পরীক্ষায় পাশ করতে পারবে না। আমি তো আপনার কথাই শুনছি ম্যাম। আপনি যখন এত সুন্দর করে বুঝিয়ে দেন তখন কঠিন পড়াটাও কেমন যেন সহজ মনে হয়। আচ্ছা, এই যে এখানে কার্বনের হাত 4টা, এদের মধ্যে আকর্ষণ বলটা ঠিক কী রকম হয় ম্যাম? একটু প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবেন, নাকি শুধু বইয়ের পাতায় আটকে থাকবে আমাদের এই কেমিস্ট্রি? নীল, ইয়ার কি করো না তো। এই দেখো, আমি কলম দিয়ে মার্ক করে দিচ্ছি। এই বন্ধনটা ভাঙলে উফ, আমার হাতটা কাঁপলো কেন? নীল, তোমার কলমটা আমার কলমের সাথে আটকে গেছে। ছাড়ো এটা। তুমি ইচ্ছে করে আমার কলমটা আটকে রেখেছো, তাই না? আমি তো ছাড়তেই চাই ম্যাম, কিন্তু আপনার হাতের এই কলমটাই তো আমার কলমটাকে টেনে ধরলো। দেখুন না কেমন জড়িয়ে গেছে দুটো। আপনি মুখে যতই দূরে ঠেলে দিন, আপনার হাতের কলম কিন্তু আমার কলম ছাড়তে চাইছে না। আদিবা নিজের কলমটা নীলের হাতের কলম থেকে ছাড়াতে গিয়ে হুট করেই টেবিলের উপর রাখা জলের গ্লাসটায় হাত লেগে গেল। গ্লাসটা উল্টে গিয়ে পুরো জল আদিবার শাড়ির আঁচল আর পড়ার খাতার উপর পড়তে লাগলো। আদিবা চমকে উঠে চেয়ার ছেড়ে ঝট করে দাঁড়াতে গেল, আর ঠিক সেই সময়ে নীল খাতাগুলো টেনে নিতে এগিয়ে এলো। টেবিলের উপর ঝুঁকে পড়ার কারণে দুজনের মাথা হুট করে একসাথে ঠুকে গেল।
আদিবা ব্যথায় ভারসাম্য হারিয়ে সোজা নীলের উপর গিয়ে পড়ল। নীল 2 হাত বাড়িয়ে আদিবার কোমর জড়িয়ে ধরে তাকে সামলে নিল। 1 সেকেন্ডের মধ্যে পুরো ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। আদিবার খোলা চুলগুলো নীলের মুখের উপর এসে পড়েছে। টেবিলের টিম ল্যাম্পের আলোয় আদিবার ভেজা ঠোঁট দুটো কাঁপছিল। নীল এক অদ্ভুত মায়ায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মুখটা সামান্য এগিয়ে নিয়ে আদিবার নরম ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আদিবা প্রথম কয়েক সেকেন্ড পুরো থমক খেয়ে রইল, কিন্তু পরক্ষণেই নিজের সমস্ত শক্তি দিয়ে নীলকে একটা তীব্র ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং ডান হাতটা বাতাসে ঘুরিয়ে সজোরে নীলের গালে একটা চড় কষিয়ে দিল। তোমার এত বড় সাহস নীল চৌধুরী! তুমি নিজের লিমিট কতটা পার করেছো তোমার কোনো ধারণা আছে? তুমি একজন স্টুডেন্ট হয়ে তোমার প্রফেসরের সাথে এই নোংরামি করার সাহস পাও কিভাবে? এটা তো তোমার কলেজ নয়, আর আমি তোমার কোনো ফালতু ক্রাশ খাওয়ারও মেয়ে নই। তুমি আমার এই পবিত্র ঘরে দাঁড়িয়ে আমার সাথে এই আচরণ করলে কোন সাহসে? এই মাঝরাতে এই বন্ধ ঘরে আপনি এখনো নিজেকে শুধু প্রফেসর ভাবছেন ম্যাম? আমি কি কোনো বাইরের মেয়ের গায়ে হাত দিয়েছি? কাজীর খাতায় সই করে বড়দের সাক্ষী রেখে আপনি আমার বিবাহিতা স্ত্রী। নিজের বউকে একটু ভালোবেসে আদর করাটা যদি আপনার কাছে নোংরামি মনে হয় তবে আমার আর কিছু বলার নেই। আজ আপনি আমাকে চড় মারেননি ম্যাম, আমার স্বামিত্বের অধিকারটাকে সবার সামনে অপমান করেছেন। আপনার এই থাপ্পড়টা আমার মনে থাকবে। নীল, তুমি ভুল বুঝছো। আমার মানে সেটা ছিল না। তুমি হুট করে এমন একটা কাজ করে বসলে আমি জাস্ট নিজেকে সামলাতে পারিনি। শোনো নীল, রাগ করো না, আমার কথাটা শোনো। আমি সত্যিই তোমাকে আঘাত করতে চাইনি। আর কোনো কথা শোনার বাকি নেই আদিবা সুলতানা। আপনার ওই অহংকার, আপনার অতীত আর আপনার এই প্রফেসরের দেওয়ালটাই আপনার কাছে সব। আমি তো একটা বোকা যে নিজের সব কিছু দিয়ে আপনার ওই ভাঙা মনটা জোড়া দিতে চেয়েছিলাম। আমি আর 1 সেকেন্ডও এই ঘরে থাকবো না, যেখানে আমার কোনো অধিকার নেই। আপনার এই বাড়ি, আপনার এই পড়ার টেবিল আপনার কাছেই থাক। নীল প্লিজ যেও না, দাঁড়াও। আমি সত্যি ইচ্ছে করে চড়টা মারিনি। নীল, আমার হাতটা ছাড়িয়ে এইভাবে চলে যেও না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ শোনো, একটু দাঁড়াও নীল। নীল আর আদিবার কোনো কথাই শুনল না। সে টেবিল থেকে নিজের ব্যাগটা এক ঝটকায় কাঁধে তুলে নিল এবং আদিবার বাড়িয়ে দেওয়া হাতটা চরম অবহেলায় সরিয়ে দিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আদিবা পেছন পেছন ছুটে এলো, কিন্তু নীল ততক্ষণে ড্রয়িং রুমের দিকে চলে গেছে। মাঝরাতে জামাইকে ব্যাগ কাঁধে নিয়ে তীব্র রাগে ঘর থেকে বের হতে দেখে আদিবার বাবা মা দুজনেই চমকে সোফা থেকে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার নীল বাবা, এত রাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কোনো খারাপ খবর এসেছে নাকি বাড়ি থেকে? মুখটা এমন লাল হয়ে আছে কেন তোমার? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? না আব্বু, বাড়ির কোনো সমস্যা হয়নি। আমারই এখানে থাকাটা ভুল হয়েছে। আমার পরীক্ষার সামনে নিজের বাড়িতে গিয়ে একা একা পড়াটাই আমার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আদিবা, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি মা? নীল এভাবে মাঝরাতে রাগ করে চলে গেল কেন? তোদের পড়ার ঘরে কি হয়েছিল? ও কি পড়াশুনো নিয়ে কিছু বলেছে, নাকি তুই আবার তোর ওই চড়া মেজাজ দেখালি ওর ওপর? সত্যি কথাটা বল আমাদের। জামাই কেন এত রাতে একা একা চলে যাবে? বাবা, আসলে ও পড়া বুঝতে পারছিল না। আমি একটু বকা দিয়েছি, তাই ও রেগে চলে গেছে। আর কিছু না বাবা, তোমরা ঘুমাতে যাও, আমি রুমে যাচ্ছি। আদিবা নিজের বাবা মায়ের সামনে আর দাঁড়াতে পারল না। সে নিজের রুমে ফিরে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং খাটের উপর বসে 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। পড়ার টেবিলের উপর উল্টে যাওয়া জলের গ্লাস আর খাতার দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যাচ্ছিল। নীল চলে যাওয়ার পর ঘরের এই শূন্যতা আদিবাকে এক তীব্র অপরাধ বোধে ডুবিয়ে দিল। সে বুঝতে পারল নীলকে হারিয়ে ফেলার ভয়টা তার মনের ভেতর কতটা গভীরে বাসা বেঁধেছিল, যা সে আজ নিজের হাতে দূরে ঠেলে দিল। 10:30 বেজে গেল, অথচ এখনো নীলের বাইকের আওয়াজটা কানে এলো না। আজ নিয়ে পরপর 4 দিন ও কলেজে আসে না। ও কি সত্যি আমার উপর এতটা অভিমান করে আছে? একটা চড় মেরেছি বলে এইভাবে নিজেকে গুটিয়ে নেবে? ও কি জানে না ওর এই অনুপস্থিতি আমাকে কতটা পুড়িয়ে মারছে? রোজ গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ দুটো ক্লান্ত হয়ে গেল, অথচ এই অবুঝ ছেলেটার কোনো পাত্তাই নেই। থুর, আমি আর এইভাবে বসে থাকতে পারছি না। আমার সব জেদ, অহংকার আর লোকলজ্জার ভয় আজ আমি একপাশে সরিয়ে রাখলাম। ও যদি না আসে আমি নিজেই ওর বাড়িতে যাব। আদিবার থাকতে না পেরে বিকেলের দিকে সোজা নীলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নীলের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আদিবার বুকটা দুরু দুরু করে কাঁপছিল। সে কলিং বেল টিপতেই দরজা খুললেন নীলের মা। সামনে পুত্র বধূকে দেখে তিনি বেশ অবাক হলেন। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন?
আসলে নীল অনেকদিন ধরে কলেজে যাচ্ছে না তো, তাই ভাবছিলাম ও ঠিক আছে কিনা, কোনো অসুখ বিসুখ হলো কিনা। শিক্ষক হিসেবে ছাত্রের খোঁজ নেওয়াটা দায়িত্ব, তাই আর থাকতে না পেরে চলে আসলাম। ও কি বাড়িতে আছে আম্মু? ওয়ালাইকুম আসসালাম মা, ভেতরে এসো। তা পড়াশোনার খোঁজ নিতে এত দূর চলে আসলে? নীল তো ঘরেই আছে, ওর শরীর একদম ঠিক আছে মা। তুমি নিজে গিয়েই ওর খোঁজ নাও। ওই শেষ মাথার রুমটায় যাও, দরজা খোলাই আছে। আচ্ছা আম্মু, আমি তাহলে ওর রুমের দিকেই যাচ্ছি, আপনারা বসুন। আদিবা লক্ষ্য করলো নীলের বাবা মা দুজনেই নিজেদের মধ্যে মুখ টিপে হাসছেন। বড়রা যে তাদের ভেতরের মান অভিমানের আসল কারণটা ঠিকই আঁচ করতে পেরেছেন, তা আদিবার বুঝতে আর বাকি রইল না। লজ্জায় লাল হয়ে আদিবা দ্রুত পা চালিয়ে নীলের ঘরের দিকে এগিয়ে গেল এবং ভেতরে ঢুকে আলতো করে দরজাটা লক করে দিল। ঘরের ভেতর তাকাতেই দেখলো নীল তখন খাটের উপর কোলবালিশটা জড়িয়ে ধরে এক্কেবারে রাজকীয় আরামে অঘরে ঘুমোচ্ছে। নীল, নীল ওঠো বলছি। তোমার এই অসময়ে ঘুম দেখে তো মনে হচ্ছে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আমি এখানে 4 দিন ধরে না খাওয়া ভুলে পাগলের মতো ছটফট করছি, আর তুমি এখানে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। ওঠো নীল, আমার দিকে তাকাও। উফ, স্বপ্নের মধ্যেও ম্যাম এসে চিল্লাচিল্লি শুরু করে দিল। একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। জানতো ম্যাম, আপনার ক্লাসে আমি আর যাব না। আপনার ওই কঠিন কেমিস্ট্রি আমার আর শেখার দরকার নেই। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিন। এটা কোনো স্বপ্ন নয় নীল, আমি সত্যি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার দিকে ফিরে তাকাও। তুমি এভাবে কলেজে না গিয়ে ঘরে বসে থাকার সাহস পাও কিভাবে? সামনে তোমার এইচএসসি পরীক্ষা, সেই খেয়াল আছে তোমার? নাকি ওই এক চর খেয়ে নিজের সব পড়াশোনা জলাঞ্জলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? ও আচ্ছা, আপনি এসেছেন। তা কলেজের প্রফেসরের আমার মতো এক ফালতু স্টুডেন্টের ভাঙা ঘরে আসার কি প্রয়োজন ছিল ম্যাম? আমি কলেজে যাই বা না যাই, পরীক্ষায় গোল্লা পাই বা পাশ করি, তাতে আপনার কি আসে যায়? আপনি তো আমাকে নোংরা বলেছিলেন, আমার ভালোবাসাকে সস্তা বলেছিলেন। তাহলে আজ কেন এসেছেন আমার খোঁজে? নিজের রাস্তা মাপুন ম্যাম। আমি সেদিন ওভাবে বলতে চাইনি নীল। তুমি হুট করে অমন একটা কাণ্ড করে বসলে যে আমি নিজেকে সামলাতে পারিনি। রাগ করে আর ভয়ের মাথায় হাতটা উঠে গিয়েছিল। তুমি আমার মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করলে না। আমি কি রোবট নীল? আমার কি কোনো অনুভূতি নেই? আপনার মনে তো শুধু ওই প্রফেসরের অহংকার আর অতীতের দেওয়াল। একটা ছেলে আপনাকে কতটা ভালোবাসলে নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনার পেছনে এভাবে পড়ে থাকতে পারে, তা আপনি কোনো দিন বুঝবেন না। নিজের বউকে একটু ছুঁয়েছি বলে আপনি আমাকে চড় মারলেন। আমার খুব লেগেছিল ম্যাম, এখানে নয়, ঠিক এই বুকের ভেতরটাই লেগেছিল। আপনার ওই চড়ের দাগ আমার মনে আজীবন থেকে যাবে। নীল প্লিজ, ওভাবে কথা বলো না। আমি জানি আমি ভুল করেছি। আমি 4টে দিন ধরে একটা মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই তোমার ওই অভিমানী মুখটা ভেসে উঠছিল। আমি বুঝতে পেরেছি যে তুমি আমার জীবনে কতটা জায়গা জুড়ে বসে আছো। আমাকে ক্ষমা করে দাও নীল। এখন এসব সান্ত্বনা দিয়ে কি হবে ম্যাম? আপনি তো আমাকে কখনোই নিজের স্বামী হিসেবে মেনে নেবেন না। আমাদের বিয়েটা তো একটা চুক্তি মাত্র, তাই না? যান, আপনি আপনার বাপের বাড়িতে ফিরে যান। আমাকে আমার মতো একা থাকতে দিন। এই পিচ্চি, তোকে আমি ভালোবেসে ফেলেছি, কেন বুঝিস না? কেন আমার এত বড় পরীক্ষা নিচ্ছিস তুই? হ্যাঁ, তুই আমার থেকে ছোট, তুই আমার স্টুডেন্ট, কিন্তু এই মনের কোনো বয়স নেই রে নীল। আমি আর কোনো চুক্তি মানি না, কোনো অতীত মানি না। তুই ছাড়া আমার এই চুরমার হয়ে যাওয়া জীবনটা পুরো অন্ধকার। আমি তোকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এইবার তো তোর এই রাগটা ভাঙলো নীল। আমি তোকে আর হারাতে চাই না। সত্যি বলছেন ম্যাম? এই ব্যাকবেঞ্চার ছেলেটাকে সত্যি আপনার এই কঠিন মনে জায়গা দিয়েছেন, নাকি এটা কেবলই আমার কোনো মায়া? আপনি কি সত্যি আপনার এই পিচ্চি বরটাকে ভালোবাসেন? একদমই কোনো মায়া নয় নীল, এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। তুই আমার জীবনে এসে আমার সব অন্ধকার দূর করে দিয়েছিস। আমাকে আর কখনো এভাবে একা ফেলে চলে যাবি না তো? তুই চলে গেলে আমি সত্যিই মরে যাব। কখনো না আদিবা। আপনার এই হাতটা যতদিন আমার হাত ধরে থাকবে, ততদিন এই নীল চৌধুরী আপনাকে ছেড়ে কোথাও যাবে না। তবে হ্যাঁ, আজ কিন্তু আমি কোনো চুক্তি মানছি না। আজ থেকে আপনি পুরোপুরি আমার। ম্যাম থেকে আজ আপনি সত্যি আমার বউ হয়ে গেলেন। শক্ত